সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক ধর্মীয় গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1526তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই মোহাম্মদ ইলিয়াস হোসেনের জীবনের চরম আশ্চর্যজনক এক ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল দুর্গম পাহাড়ে মানুষের রূপে ইসলাম প্রচার করছে। দুর্গম পাহাড়ে মানুষের রূপে ধর্ম প্রচার করছে। তিনি কে? কোনো মানুষ না অন্য কিছু? বিশ্বাস করেন, এই গল্পটা পড়ার পর থেকে প্রায় আধা ঘন্টার মতো আমি কথা বলতে পারতেছিলাম না। 2 গ্লাস পানি খেয়েছি আর চুপচাপ বসে চিন্তা করতেছি, কি আসলেই কি তিনি মানুষ ছিলেন নাকি অন্য কিছু? এবং যদি তিনি মানুষ হবেন, এগুলো কিভাবে করলেন? এই গল্পটা এইরকম একটা গল্প যা আপনার চিন্তা ভাবনাকেও হার মানিয়ে দেবে। এক ভয়ানক রকম ধর্মীয় ভালোবাসামুখর বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই মোহাম্মদ ইলিয়াস হোসেনের জীবনের এই গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই ইলিয়াসকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ ইলিয়াস হোসেন, আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারটা রাজশাহী বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শিক্ষক এবং আমার দাদাও ছিলেন শিক্ষকতার সাথে জড়িত। আমাদের পরিবারটা একটা শিক্ষিত পরিবার। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম আমি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমরা টোটাল ছিলাম 8 ভাই 2 বোন। তাহলে কেন শুধু আমি আছি, বাকিরা নেই? বাকিরা মারা গিয়েছে এবং তাদের ওই মৃত্যুর পিছনে এক ভয়ঙ্কর রকম গল্প লুকিয়ে আছে। শুনেছিলাম আমাদের পরিবারটা এক ভয়ানক পরিবার ছিল এবং অভিশপ্ত পরিবার। কিসের এই অভিশাপ তা জানি না, তবে এটুকু জানি আমাদের পরিবারে যেমন আমার চাচারা বিয়ে করেছে, তাদের কোনো সন্তানাদি হয়নি। আমার বাবা বিয়ে করেছে, বিয়ে করার পরে তার অনেকগুলো সন্তানাদি হয়, শুধু বেঁচে থাকে আমি। এবং আমি বেঁচে থাকার কারণেই বাবা মা দাদা দাদি কাকা ফুফি যারা আছে তারা প্রত্যেকে আমাকে অনেক বেশি ভালোবাসতো। এই বংশের একমাত্র প্রদীপ ছিলাম আমি। তারা চিন্তা করতো যে কোনো সময় হয়তো আমিও মারা যেতে পারি, আর আমি যদি মারা যাই তাহলে আমাদের বংশটা নির্বংশ হয়ে যাবে। এই কারণে দাদা দাদি বাবা মা উভয়ের চোখ ছিল আমার উপরে। তারা আমাকে অনেক আদর করত, যত্ন করত, ভালোবাসতো। ছোটোবেলা থেকেই আমি ছিলাম তাদের চোখের মণি আর মাথার মুকুট। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এত আদর ভালোবাসার মাঝেও আমার শিক্ষা জীবনে কোনো ভেঘাত ঘটেনি। আমি ছোটোবেলা থেকেই খুব ভালোভাবে পড়াশোনা করতাম। এমন করে আস্তে আস্তে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার ঠিক মনে নাই, যতটুকু মায়ের মুখে শুনেছিলাম, আমার বয়স যখন প্রায় 4 থেকে 4.5 বছর, ওই মুহূর্তে আমার দাদাভাই নাকি মারা যায়। কিন্তু দাদাভাই আমাকে অনেক ভালোবাসতো। মা বলে যে দাদাভাইয়ের মতো করে আমাকে কেউই ভালোবাসে নাই। এবং দাদাভাইয়ের মৃত্যুর পরে একটা অন্যরকম ঘটনা আমার সঙ্গে ঘটে যায়, এটাই আপনার সঙ্গে শেয়ার করি। আমার দাদাভাইকে দাফন করা হয় আমাদের বাড়ির উঠানেই। হ্যাঁ, ঠিক তাই, আমাদের বাড়ির উঠানে আমার দাদাকে দাফন করা হয়। কেননা আমার দাদা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছিল, বাড়ির উঠানের পাশেই একটা জাম গাছ আছে। বলেছিল, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে এই জাম গাছের নিচে আমাকে দাফন করবা এবং আমি এখানে শুয়ে শুয়ে আমার ছেলে মেয়ে সবাইকে দেখব। দাদার এই ওসিয়তের উপর ভিত্তি করে আমার দাদার মৃত্যুর পরে আমাদের বাড়ির উঠানে ওই জাম গাছের নিচে দাদাকে দাফন করা হয়। এবং এটা ছিল একদম বাড়ির ভিতরের মধ্যে, মানে আমাদের ওই বাড়ির বাউন্ডারির মধ্যে। যদিও আমার চাচিরা বা জেঠিরা অনেকেই নিষেধ করেছিল, কিন্তু আমার বাবা বলল যে না, দাদা যেহেতু মৃত্যুর আগে এটা ওসিয়ত করেই গেছে, তাহলে তাকে এখানে দাফন করতে হবে। এই বলেই আমার দাদাকে তখন ওই জাম গাছের নিচে ওখানে দাফন করে দিল। তো দাদা তো সেখানে আসে এবং আমি নাকি ছোটোবেলা থেকে দাদাকে ছাড়া ঘুমাইতাম না। মা বলতো যে রাতের বেলাও নাকি যদি আমাকে নিয়ে আসা হইতো, দাদার সঙ্গে ঘুমাইতাম। রাতের বেলা যদি আমাকে নিয়ে আসতো, এরপর আমি আম্মুর সাথে ঘুমাইলে পরে আমি যদি ঘুম ভাঙে যেত, কান্না করতাম, দাদার কাছে যাব দাদার কাছে যাব। মানে বাবা মায়ের নাম মুখে আনার আগেই নাকি আমি দাদার নাম মুখে নিতাম। তো সেই স্মৃতিটা আমার মনে নাই। আমি তখন হাঁটতে পারি এবং হাঁটাচলা করতে পারি, বা আদৌ যতটুকু মনে আছে আর কি। একদিন হলো কি, বিকালবেলা আমার মা যেটা বললো আর কি, আমি নাকি দাদা দাদা বলতে বলতে দাদার কবরের কাছে চলে গেছিলাম দিনের বেলায়, বিকালবেলা।
এবং দাদার কাছে যাওয়ার পরে আমি নাকি দাদার কবরের উপরে মানে মা যেয়ে দেখলো যে আমার দাদার কবরটা কিন্তু প্রথমে চারপাশে পাকা করা হয়েছিল, চারপাশে পাকা করছে এবং পাকা করার পরে কী জন্য জানি না আমার দাদি বলতেছে পাকাটা ভেঙে ফেলার জন্য, চারপাশে যে পাকা করছে ওই পাকাটা ভেঙে ফেলার জন্য। তো কী জন্য জানি পাকাটা আবার ভেঙে ফেলে, তো ভেঙে ফেলার পরে কবরটা তখন স্বাভাবিকভাবেই থাকে এবং কোনো বাউন্ডারি থাকে না, বাড়ির মধ্যে কোনো বাউন্ডারি থাকে না। তো বিকেলবেলা হয়েছে কি আমি নাকি এরকম দাদা দাদা করতে করতে আমার দাদার কবরের উপরে গিয়ে বসে আছি। শুধু কবরের উপরে বসে নাই, কবরের উপরে বসে বসে নাকি আমার হাতে অনেকগুলো আপনারা হয়তো চিনবেন অনেকেই ওই যে গুড়, আমার দাদা নাকি ছোটোবেলায় আমি যখন দাদার কাছে যাইতাম দাদা নাকি এরকম গুড় হচ্ছে আমাকে খাওয়াইতো, এরকম ছোটো ছোটো গুড় হচ্ছে লাড্ডু সিস্টেম করে আমাকে খাওয়াইতো। তো এরকম গুড় নাকি আমার হাতে চারটা গুড়ের এরকম আমি নাকি 2 হাতে নিয়ে বসে আছি দাদার কবরের উপরে। তো মা নাকি আমার খুঁজতেছে এবং হঠাৎ করে গিয়ে ওখানে পাইছে আমি নাকি এরকম হাতে নিয়ে বসে আছি। পরে মা আমারে বললো যে কে দিছে, আমি নাকি বলছি দাদা দিছে, আমি নাকি বললাম যে দাদা দিছে। তো দাদা তো মারা গেছে আজকে অনেক বছর। এবং এরপরে মা বাড়িতে নিয়ে আসে ঘরে নিয়ে আসে, এসে মা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে যে বাড়ির মধ্যে কেন দাফন করা হয়েছে, আমার ছেলে কবরের উপরে চলে গেছে এবং সেখানে তার দাদা মৃত দাদা কীভাবে ঘুর দেয়। তো আমার এটা নিয়ে খুব অলৌকিকভাবে মা তখন সবাইকে জিজ্ঞেস করে, আসলে আমাদের ফ্যামিলির মানুষের মধ্যে শুধু দাদাই গুড় পছন্দ করতো, দাদাই গুড় খাইতো, আর বাকিরা কেউ এভাবে গুড় পছন্দ করতো না। আর এছাড়া কেউই আমাকে ওখানে গুড় দেয় নাই। মা বলতেছে যে ওখানে কেউই যায় নাই আর কেউই আমাকে গুড় দেয় নাই, তাহলে এই গুড় আমার হাতে কিভাবে আসলো, মিঠাই কিভাবে আসলো। তো এরপর থেকে মা খুব ভয় পেয়ে যায়, মা ভয় পেয়ে আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যায়। আমাদের বাড়িতে এত ঘটনা এই জন্য আমাদের বাড়ি থেকে চলে যায় এবং মায়ের এতগুলো সন্তান নষ্ট হইলো, এতগুলো বাচ্চা কাচ্চা নষ্ট হইলো। আর কাকার ঘরে বা জেঠিমার ঘরে তো কোনো সন্তান হয়ই নাই, ওরা কখনো বেবি কনসেপ্ট করে নাই, কিন্তু আমার মা অনেকগুলো বেবি কনসেপ্ট করেছে, সবই মারা গেছে। তো আমার মা তখন আমার আব্বার উপরে রাগ করলে কেন দাদাকে ওখানে দাফন করা হলো, আমার মা তখন আমাকে নিয়ে তার বাপের বাড়িতে চলে গেছে, আমার নানু বাড়িতে। তো আমার নানু বাড়িতে চলে যাওয়ার পরে মা আর বাড়িতে আসে না, আব্বা বারবার যাইতেছে বলতেছে চলে আসো, কিন্তু মা আর আসে না। এবং দেখা গেল যে মা আসেই না। একটা পর্যায়ে মা আমাকে আমার নানু বাড়ি একটা স্কুলে ভর্তি করায় দেয়। আমি ওই নানু বাড়ির স্কুলেই পড়াশোনা করি, টোটালি আমি আর বাড়ির মধ্যে আসি না। এবং নানুবাড়ি থেকে আমি তখন এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে আমাদের বাড়িতে আসা আমাদের বাড়ির রাস্তাঘাট কোনো কিছু আমি চিনি না। আর বড় কথা বলতে গেলে যে আমার বাড়িতে গেলে কেউ আমাকে চিনে না, কিন্তু নানু বাড়িতে থাকলে সবাই আমাকে চিনে, সবাই রাস্তাঘাটে বেরোলে সবাই চিনে, কিন্তু আমাদের বাড়িতে কেউই আমাকে চিনে না। এসএসসি পাস করলাম। এসএসসি পাসের পরে আমার আম্মা বলতেছিল যে আমাকে ঢাকায় পড়াশোনা করাবে। তো আমার বড় মামা আবার হচ্ছে ঢাকায় থাকে, মামা ব্যাংকে চাকরি করে, তো বলতেছে যে ঢাকায় পাঠাই দিবে, ঢাকায় আমাকে পড়াবে। তো হলো কি যে আমার বড় মামার কাছে তখন আমাকে পাঠিয়ে দিল। তো আমি বড় মামার বাসায় চলে গেছি ঢাকাতে, ধানমন্ডির ওইদিকে ছিল বড় মামার বাসা। তো বড় মামার বাসা গিয়ে আমি তখন একটা প্রাইভেট কলেজে ভর্তি হই, একটা প্রাইভেট কলেজে পড়াশোনা করতেছি। তো সব দিক আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, কোনো প্রবলেম নাই। এবং সেখানে থাকা অবস্থায়ও আমার মা বারবার আমার বড় মামারে বলতো যে কোনোভাবেই যাতে বলতো যে ইলিয়াসের প্রতি সবসময় খেয়াল রাখবেন এবং যাতেও কোনোদিনও বাসার বাইরে না যায়। সবসময় মা ভাবতো যে কোনো সময় আমাকে নিয়ে যাবে। বা যেহেতু আমার দাদা এরভাবে ছোটোবেলা আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে, দাদা আমাকে অনেক আদর করে, সো দাদা হয়তো আমাকে নিয়ে যাবে। এই ভয়টা আমার মায়ের মনে গভীরভাবে পেয়ে বসে আমার মাকে, যার কারণে আমার মা খুব সারাটাক্ষণ খেলে আমাকে নিয়ে চিন্তা করতো, আমাকে নিয়ে টেনশন করতো। হায় না জানি আমার কী হয়ে যায়। এই টেনশানে মা না পারতো ঘুমাইতে, না পারতো খাইতে, 24টা ঘন্টা খালি টেনশানে ভুগতো। এই করে তখন সময়গুলো কাটতেছে। এবং একটা পর্যায়ে আমি তখন আপনার এইচএসসি পরীক্ষাও দিলাম এবং আমি আমাদের ঢাকাতেই একটা ভার্সিটিতে ভর্তি হইলাম। তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, সে অবস্থার মধ্যে আমার মা জানি না হঠাৎ করে তার মাথায় কী জেনে আসছে, সে আমাকে বিয়ে করাই দিবে। তো আমাদের অবস্থা ছিল কি যে আমাদের আসলে খুব বেশি একটা অভাব ছিল না, কারণ রাজশাহীতে আমাদের যে বাড়িটা ছিল ওই বাড়িটা রাজুকে একটা বাড়ি ছিল, আর আমার দাদার অগাধ সয় সম্পত্তি ছিল, আর আমার বাবাও শিক্ষকতা করতো। এবং তাছাড়া কি আমাদের মোটামুটি সবই আছে, যে পারিবারিক কোনো অভাবেই ছিলাম তা কিন্তু নয়। তো আমি তখন অনার্স দিয়ে পড়তেছি, ওই মুহূর্তে আম্মা সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাই দিবে। তা আমি আসলে বিয়ে করার কোনো প্ল্যানিং ছিল না, এরপরও আম্মা একরকম জোর জবস্তি করেই আমাকে বিয়ে করাই দিছে। আমাদের নানুবাড়িরই একটা মেয়ে, নাম হচ্ছে সাদিয়া আক্তার নামের একটা মেয়ে, সম্পর্কে আমার দূরসম্পর্কের মামাতো বোন হয়। এই দূরসম্পর্কের মামাতো বোনের সঙ্গে আমার আম্মু তখন আমার বিয়ে দিয়ে দেয়। তো আমি তখন আমার ওই মামাতো বোনকে বিয়ে করার পর যেহেতু আমি ঢাকাতে পড়াশোনা করতেছি, তো সেই হিসেবে আমি তখন চিন্তা করলাম যে মামাতো বোনকে আমার ওই যাকে বিয়ে করছি তারা আমি ঢাকায় নিয়ে যাব। তো আমি তখন তারা নিয়ে ঢাকায় গেছি। ঢাকায় যাওয়ার পরে ওই মামার বাসায় তখন থাকতেছি।
তো মা তখন আমারে বলতেছে, তোর মামার বাসায় থাকতেছিস, বউ নিয়ে এটা কেমন দেখায়, তুই আলাদা একটা ফ্ল্যাট ভাড়া কর, আম্মু তোরা টাকা দিব। আমার মায়ের কাছেও কিন্তু ভালো টাকা পয়সা ছিল। তো এরপরে আমি তখন আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করে আমি আর সাদি একসঙ্গেই থাকি। আমি বিশ্ববিদ্যালয়ে যাই, পড়াশোনা করি। এরই মাঝে হঠাৎ করে মামার ব্যাংকে একটা ভালো সুযোগ আসছে, জবের একটা সুযোগ। তখন কিন্তু আমি অনার্স শেষ করি নাই, তখন কিন্তু আমি অনার্সে পড়তেছিলাম, অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করতেছিলাম। তো মামার ব্যাংক থেকে যখন ভালো একটা সুযোগ আসলো, মামা তখন আমারে বললো যে তাহলে তুই আমার ব্যাংকে ঢুকে যা। এবং সেখান থেকে মামা কথাবার্তা বলে মামার একটা ব্যাংকে তখন আমাকে চাকরি দিল। আমি তখন এই যে আপনার এইচএসসির যে সার্টিফিকেট ওইটা নিয়ে চাকরিতে ঢুকছি। তো ঢোকার পরে আমি লোন সেকশানে চাকরি পাই। আপনারা হয়তো ব্যাংকে যারা কাজ করেন তারা জানেন, লোন সেকশানগুলোতে মোটামুটি ইনকামের রাস্তাটা অনেক ভালো আছে। তো লোন সেকশানে চাকরি করতে করতে আপনি এখানে বৈধ থাকতে চাইলেও আপনি বৈধ থাকতে পারবেন না, যে আপনি হারাম পয়সা খাবেন না, এটা যদি আপনি প্ল্যানিং করেন আপনি পারবেন না, মানে ওই সেকশানে আপনার চাকরি থাকবে না, আপনার খাওয়াই লাগবে। বলে না যে ধরেন 100 জনের ভিতরে আপনি 99 জনে খারাপ, আপনি একজন ভালো, তাহলে মেনে নিতে হবে যে 99 জনে ভালো, আপনি একা খারাপ, কারণ 99 জন খারাপের সাথে একজন ভালো থাকতে পারে না। তো এই হিসাব করতে গেলে ওই লোন সেকশানে আমিও তখন সবার সঙ্গে থেকে প্রায় অনেকটাই খারাপ হয়ে গেলাম। তো টাকা পয়সা ভালো ইনকাম করতেছি। এর ভিতরে হলো কি, আমি হঠাৎ করেই মোটামুটি ভালো টাকায় পাইলাম। পরে চিন্তা করলাম যে আমি ঢাকায় একটা ফ্ল্যাট কিনবো, যেহেতু ধরেন বউ নিয়ে থাকতেছি, ভাড়া বাসায় থাকতেছি, এবং ভাড়া বাসায় থাকতে ভালোও লাগে না, একটা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাট কিনে বউ নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকবো। এইরকম একটা চিন্তা ভাবনা তখন মাথার মধ্যে আসলো। আসার পরেই দেন মামার সঙ্গে তখন কথা বললাম যে মামা এমনভাবে ভালো কোনো ফ্ল্যাট পাওয়া যায় কিনা। তো সেই সময়তে আমার কাছে যে টাকা ছিল, এই টাকা দিয়ে আসলে ঢাকা শহরে ফ্ল্যাট পাওয়া খুব কঠিন ব্যাপার, এত কম টাকায় ঢাকা শহরে ফ্ল্যাট পাওয়া যায় না। তো মামার সঙ্গে কথাবার্তা বলাতে মামা তখন বললো যে ঠিক আছে তুইও খোঁজ, আমিও খুঁজি, দেখি কোথাও পাওয়া যায় কিনা। এইভাবে ঢাকা শহরের একটা জায়গা, আমি ঠিক নামটা মেনশন না করি কারণ ওখানে একটা ঘটনা আছে, এরপরে ওই জায়গার মধ্যে তখন আমি একটা ফ্ল্যাট পাই। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন, মানে ফ্ল্যাটের দামটা একেবারেই কম ছিল, যেটা আমার চিন্তা ভাবনারও অনেক বাইরে। এত কম দামে তো ফ্ল্যাট পাওয়ার কথাই না, যেটা আসলে খুবই আশ্চর্য একটা বিষয়। এবং জানতে পারলাম জিনার ফ্ল্যাট, উনি মূলত সৌদি প্রবাসী এবং সে তার ফ্যামিলি নিয়ে সৌদি আরবে চলে যাবে, সে বাসা থাকতো, যার জন্য সে রিসেন্ট বাসাটা বিক্রি করে দিবে। তো যখন দেখলাম দামটাও কম, ফ্ল্যাটটাও ভালো, সব কিছুই ঠিক আছে, তো আমি তখন ওই ফ্ল্যাটটা কিনে নিলাম। তো ওই ফ্ল্যাটটা যখন আমি কিনলাম, কেনার পরে আমি এই ফ্ল্যাটের মধ্যে উঠলাম আমার স্ত্রীকে নিয়ে। তখন আমি আর আমার স্ত্রী, আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না ওই মুহূর্তে। তো ফ্ল্যাটের মধ্যে ওঠার পরে প্রথম রাতে, যেদিন আমরা প্রথম রাতে ছিলাম, সেই রাতের মধ্যেই আমরা একটা বাচ্চার কান্না শুনতে পাচ্ছিলাম। রাত তখন আনুমানিক প্রায় আপনার 12:30 কি 1টার মতো বাজে। ওই সময়ের মধ্যে একটা বাচ্চা কান্না করতেছে, খুব জোরে জোরে, লাউড দিয়ে কান্না করতেছে। তো আমাদের ওই ফ্ল্যাটের মধ্যে যা ছিল তা ছিল হচ্ছে 3টা বেডরুম ছিল, একটা ডাইনিং ছিল, এবং 3টা বেডরুমের সাথে 3টা অ্যাটাচ টয়লেট ছিল, এবং যে আপনার ছিল ড্রয়িং রুম, ওই ড্রয়িং রুমের সাথেও একটা টয়লেট ছিল। এক কথায় বলতে গেলে একটা ফ্ল্যাটের মধ্যে 4টা টয়লেট, এটা আসলে অবিশ্বাস্য। কিন্তু টয়লেটগুলো আকারে খুব একটা বড় ছিল না, ছোট ছোট ছিল, আকারে অনেকগুলো ছোট ছিল আপনার টয়লেটগুলো। তো এরপরে হলো কি যে আমি যখন যখন আমাদের রুমে আমি দেখছি, তখন কান্নার শব্দ শুনতেছে। তো আমার কাছে মনে হলো যে পাশের রুম থেকে কান্না করতেছে। আমি তখন আমার বউরে বললাম যে কী ব্যাপার, তুই কি কান্নার শব্দ শুনতেছো? যেহেতু আমরা প্রথম রাত ওখানে উঠছি। তো আমার বউ বলতেছে হ্যাঁ আমি তো কান্নার শব্দ শুনতেছি, তুমিও কি শুনতেছো? আমি বললাম হ্যাঁ, মনে হচ্ছে একটা বাচ্চা কান্না করতেছে। তো এত রাতের বেলা এখানে বাচ্চা আসবে কোত্থেকে? পরে ও আমারে বলে মাঝে মাঝে কী হয় জানো, বিড়ালেরা বাচ্চার মতো কান্না করে। ও যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছে, তো ও আমারে বলতেছে মাঝে মাঝে হয় কি যে বিড়ালেরা বাচ্চার মতো কান্না করে। তো আমার কাছে মনে হচ্ছে এটা কোনো বিড়ালও হতে পারে, তুমি একটু পাশের রুমে গিয়ে দেখো। আমি তখন বললাম তুমি কি বলো, পাশের রুমে গেলে কি পাওয়া যাবে? ও বলে যাও না, বা যেহেতু কান্না করতেছে পাশের রুমে গেলে হয়তো তুমি দেখবা যে কে কান্না করে। এটা তো অবশ্যই বিড়ালই হবে, বিড়ালের বাচ্চা হবে, হয়তো কোথাও না কোথাও বিড়ালের বাচ্চা লুকাই ছিল, আমরা দেখতে পাইনি, তা তুমি যাও। তো আমার বউ যখন আমাকে এভাবে বলে, আমি তখন আস্তে আস্তে করে এই রুম থেকে বেরোয় পাশের রুমে গেলাম। তো আমাদের 3টা রুমের ভিতরেই মোটামুটি ভালোই ফার্নিচার ছিল, ফার্নিচার আমরা সেট করে ফেলছি, আমাদের পুরনো বাসা অনেক ফার্নিচার আমাদের ছিল। তো আমি তখন পাশের রুমে গেলাম, গিয়ে টর্চ লাইট আছে, টর্চ লাইট দিয়ে প্রথমে লাইট দিলাম, লাইট দেওয়ার পরে টর্চ লাইট দিয়ে খুঁজতেছি। এখন খুঁজতেছি আমি কোথাও কোনো বিড়াল পাইতেছি না, বাসাটা একেবারে পরিষ্কার। এর ভিতরে মনে হচ্ছে যে কান্নাটা টয়লেটের ভিতর থেকে বেরোইতেছে। আমরা যেই ফ্ল্যাটে ঘুমাইছি ওই ফ্ল্যাটের টয়লেট যে রুমে আমি বিড়াল খুঁজতেছিলাম ওই রুমে টয়লেট থেকে বেরোইতেছে। আস্তে 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 করে টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে টয়লেটের দরজাটা খুললাম, টয়লেটের দরজা খুলেও দেখতেছি ওখানেও কেউ নেই। তো এর ভিতরে আমার বউ আমার ডাক দিচ্ছে যে তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তা আমি দূর দিয়ে রুম থেকে আমার বউ রুমে আসে, কী হয়েছে?
পরে বলে যে আমাদের মানে বাথরুমে দেখো কি জানি মানে শব্দ হইতেছে, মনে হচ্ছে না বাথরুমের ভিতরে কিছু একটা আছে। তো আমার বউ আবার সাহসী ছিল, ও সাদিয়া কিন্তু খুব সাহস, ওর গ্রামের মেয়ে তো ভালোই সাহস ছিল। আমি কিন্তু আবার ওর মতো সাহসী না, আমি কিন্তু ভিতরে ভিতরে ভয় পাইতেছি। এরপরে গিয়ে আমি তখন এই দরজাটা মানে ওই বাথরুমের ইয়েটা খুললাম, এই গেটটা খুললাম, খুলে ভিতরে দেখি কিছু নেই। তাই আমি বললাম যে ভিতরে তো কিছুই পাচ্ছি না। ও আমাকে বলে তাহলে বাচ্চা কান্না করবে কোত্থেকে? এরপরেও আমাকে বলে মেবি পাশের ফ্ল্যাট থেকে কান্না করে। তো আমি বললাম যে পাশের ফ্ল্যাট থেকে কান্না করে? বলে হ্যাঁ, মনে হয় পাশের ফ্ল্যাট থেকে বাচ্চা কান্না করতেছে, তুমি শুয়ে পড়ো। তো আমরা আবার শুইলাম, শোয়ার পরে মানে ঘুমাইতে পারতেছি না, এত পরিমাণে বাচ্চার কান্না, বাচ্চার কান্নার শব্দ এত লাউডলি যে কোনোভাবেই চোখের পাতা এক করতে পারতেছি না। আমি তখন সাদিয়ারে বললাম যে সাদিয়া, বাচ্চা যেভাবে কান্না করতেছে কিন্তু তো ঘুমানো যাবে না এখন, নাকি পাশের ফ্ল্যাটে গিয়ে একটু ডাক দিব? ও আমাকে বলে না, পাশের ফ্ল্যাটে ডাক দিবা কেন, ডাক দেওয়ার দরকার নেই, আমরা ঘুমাই, এবং যদি বলতে হয় সকালবেলা বলবো, গিয়ে জিজ্ঞেস করবো কী হয়েছে। তো এই বাচ্চার কান্নার মধ্যে আমরা কিন্তু ঘুমাই গেছি, আমাদের কোনো প্রবলেম হয় নাই, আমাদের কোনো ডিস্টার্ব করে নাই, আমরা আমাদের মতো করে ঘুমাই গেছি। তো যেহেতু সারা রাত ঘুমাতে পারি নাই, বাচ্চার কান্নার এই শব্দ নিয়ে তখন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছে। তো অলমোস্ট যখন 10টা বেজে গেছে তখন আমি চিন্তা করলাম যে এই টাইমে তো আর অফিসেও যাওয়া যাবে না, অফিসেও বন্ধ, তাইলে আমি একটু নাস্তা টাস্তা বানালো, নাস্তা করলাম, যেহেতু নতুন একটা বাসা, আজকে আমি ওর সঙ্গেই থাকি। এরপরে আমি বললাম যে আচ্ছা দেখি তো পাশের রুমে যে বাচ্চাটা কান্না করলো, ফ্যামিলিটা কেন বাচ্চাটা কান্না করলো রাতে বেলা, একটু গিয়ে জিজ্ঞেস করি। তো নর্মালি আমার মাথার মধ্যে তখন এটাও নাই যে এইরকম একটা ফ্ল্যাটে মানে পাশের রুম থেকে কান্না করলে কিন্তু আমার রুমে আসার কথাই না, কোনোভাবে আমার রুমে কান্নার সাউন্ড আসার কথা না, কিন্তু কান্নার সাউন্ডটা কীভাবে আসলো, এটাই হচ্ছে চিন্তার বিষয়। এবার আমি আমার রুমে আসছি, মানে ওই মানে পাশের ফ্ল্যাটে গেলাম, যাওয়ার পরে আমি কলিং বেল টিপ দিয়ে হঠাৎ করে দেখতেছি যে গেটে তালা মারা। তা আমি চিন্তা করলাম যে মেবি ওরা মনে হয় বাইরে টাইরে গেছে, বাচ্চা তো মনে হয় রাত্রে কান্নাকাটি করছে, অসুস্থ, মানে ডাক্তার দেখাইতে গেছে। আমি আবার আমার রুমে চলে আসছি, দুপুরে খাওয়া দাওয়া করে দুজনে আবার ঘুমাইছি। যখন দুপুরে ঘুমাইলাম, এই দুপুরে আবারও বাচ্চার কান্নার শব্দ। রাতের বেলা যদিও শব্দটা অনেক বিকট ছিল, বাট দিনের বেলায় শব্দটা একটু কম, তবে হ্যাঁ বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি, ওয়াও 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 করে বাচ্চা কান্না করতেছে। তা আমি আমার বউরে বললাম যে কী ব্যাপার, বাচ্চা তো এখনও কান্না করতেছে, তুমি কি শুনতেছো? ও বলে হ্যাঁ, মনে হয় পাশের ফ্ল্যাটে ভাবিরা মনে হয় আসছে আবারও, এই জন্য মনে হয় বাচ্চা কান্না করতেছে। 3টার দিকে আমরা তখন ঘুম থেকে উঠছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বললাম যে চলো একটু বাইরে থেকে হাইটে আসি। দেখেন আমরা কিন্তু ফ্ল্যাটে মানে ভিতর ইয়ে করে আমরা কিন্তু তালা মেরে গেছি, বাইরে থেকে ফ্ল্যাটে তালা মেরে তারপরে গেছি, বাইরে ঘোরাফেরা করলাম ওকে নিয়ে। আমি সন্ধ্যার পরে বাইরে খাবার খাইছি, মানে অন্য হোটেলে খাবার খাইছি, খেয়ে রাত 9:30 কি 10টার দিকে বাসায় আসছে। বাসায় এসে রুমে ঢুকেই তো আমার চোখ কপালে উঠে গেছে। আমাদের যে ফ্ল্যাট ছিল, আমাদের ফ্ল্যাটে আমরা বাইরে থেকে তালা মেরে গেছি, কিন্তু ভিতরে আমি দেখলাম যে আপনার মানে প্রচুর পরিমাণের মানে বাসাটা এত এলোমেলো করছে, এত নোংরা করছে যা বলার মতো না। মানে আপনার বেডশিট, তারপর হচ্ছে সোফা, যা কিছু ছিল পুরো বাসা এলোমেলো। আমি তো অবাক, কী ব্যাপার, বাসার অবস্থা এরকম হলো কেন? বাসার অবস্থা তো এরকম হওয়ার কথা না, পুরো বাসা লন্ড ভন্ড করে ফেলছে। তো বাইরে থেকে তো তালা মারা। এখন আমি চিন্তা করলাম যে তালার চাবিও তো কারো কাছে নাই, তালার চাবি একমাত্র আমার কাছে, এবং আমাদের আর কারো কাছে চাবি নাই, তাহলে এইটা বাসার ভিতরে কে করলো? আমার বউ বলতেছে আমি শিওর বাসার মধ্যে কোনো বিড়াল টিড়াল কিছু একটা আছে, এবং এরই মনে হয় এগুলো করছে। তো প্রথম দিকে কি ভাই, আমি খেয়াল করে দেখলাম কি জানেন, যে একটা বিড়াল কখনো এইভাবে বাসা লন্ডভন্ড করতে পারে না। মানে একটা বিড়ালের পক্ষে সম্ভব না। যে ধরেন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমার বাসার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট ছিল, কম্বল, আমি দেখতেছি কি কম্বলটা আমার মানে বাসার একটা কোণার মধ্যে পড়ে আছে, বাসার একটা কর্নারের মধ্যে কম্বলটা পড়ে আছে। তো এইটা বিড়াল তো ওই কম্বলটাকে ক্যারি করে ওই কোণা পর্যন্ত নিতে পারবে না। তখন আমি একটু অবাকই হয়ে গেলাম, অবাক হয়ে আমার ভিতরে কিন্তু একটু ভয় ঢুকে গেছে। তা আমি চিন্তা করলাম যে সাদিয়াকে যদি এখন জানাই, সাদিয়া তো আরও ভয় পেয়ে যাবে। তো ওরে না জানাই আমরা অন্তত রাতটা কাটাই দিয়ে এটা নিয়ে সকালবেলা আলোচনা করব। রাতের বেলা আবার শুইলাম, শোয়ার পরে আবারও সে কান্নার শব্দ, এবং এবার সাদিয়া মোটামুটি একটু বুঝে গেছে, মানে ওর ভিতরে কিছু একটা ঢুকে গেছে। ও আমাকে তখন জড়ায় ধরে ভয়ে ভয়ে কাঁপতেছে, কাঁপে কাঁপে বলতেছে যে মোহাম্মদ ইলিয়াস, চলো না আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমি বললাম যে বেরিয়ে কোথায় যাব? ও বলে আমরা রাস্তায় গিয়ে থাকবো। আমি বললাম আমাদের ফ্ল্যাট থাকতে রাস্তায় থাকবো? ও আমাকে বলে এটা কি কোনো ফ্ল্যাট? তুমি কি বুঝতেছো কান্নাটা কিসের? আমি বললাম আরে এটা বিড়ালের কান্না। ও বলে শোনো, এটা কোনো বিড়ালের কান্না না, এটা কোনো বিড়ালের কান্না না, এটা অন্য কিছু। পরে আমি বললাম যে দেখো রাতের বেলা উল্টাপাল্টা কথা বললো না, এমনি হচ্ছে উল্টাপাল্টা কথা বলতে ভালো লাগে না, তুমি হচ্ছে শুয়ে পড়ো, কথা বলো না, সব ঠিক হয়ে যাবে, সকালে দেখবে যে সব ঠিক হয়ে গেছে। রাত্রি যত গভীর হচ্ছে বিড়ালের কান্নার শব্দটা ঠিক ততটাই বাড়তেছে, এবং আজকে শুধু কান্নাই না, মনে হয় যেন পাশের ফ্ল্যাটে মানে পাশের ইয়েতে কি জানি কি ভাঙতেছে, মানে প্রচুর ভাঙাভাঙি শব্দ পাইতেছি, এত ভাঙতেছে যা বলার মতো না। এখন আমি বলতেছি আমার বউরে বলতেছি যে কি করবো, আমার তো বুঝতেছি না। তখন 3টার দিকে ও তখন আর থাকতে পারতেছে না, এবং থাকতে না পাইরা তখন আমি বললাম যে কি করা যায় বলো তো। এবার টিভি অন করছি,
টিভি অন করে একটা অ্যারাবিক চ্যানেল খুঁজছি এবং অ্যারাবিক চ্যানেলে যে অ্যারাবিক কোরআন তালাওয়াত হয় কোরআন তালাওয়াত লাগাই দিছি। এবার কোরআন তালাওয়াতটা লাগিয়ে দেওয়ার পরে আস্তে 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 করে কিছুটা শান্ত হচ্ছে, মানে আগের মতো করে তাণ্ডব চালাইতেছে না, মোটামুটি কিছুটা মানে সাইলেন্ট হয়েছে। এবার ফজর আজানের সঙ্গে সঙ্গে আমি তখন করলাম কি আমার বউরি নিয়ে বেরিয়ে পড়ছি, আর এই রুমে থাকার মতো না। ফজর আজানের পরে বেরিয়ে পড়ছি, নিচে আসছি, আসে দেখি যে দারোয়ান ঘুমাইতেছে, গেটের মধ্যে দারোয়ান ঘুমাইতেছে। পরে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে দারোয়ানের বাড়ি ছিল আবার আপনাদের ওই কুমিল্লার দিকেই, দেবিদ্বারের দিকে। তো দারোয়ান তখন মানে লাফ দিয়ে উঠছে। উঠার পরে আমি বললাম যে আপনি যে ঘুমাইতেছেন, বলে ঘুমাইতেছি তো স্যার, আসলে অনেক রাত পর্যন্ত ঘুমাইছি এই জন্য, অনেক রাতে ঘুমাইছি এই জন্য। আমি বললাম শোনেন, এই মানে এই বিল্ডিংয়ে আমরা যে ফ্ল্যাটে থাকি, পাশের ফ্ল্যাটে মনে হয় কোনো কারো ফ্যামিলি আছে, তাদের বাচ্চা খুব কান্নাকাটি করে এবং আমরা রাতে ঘুমাইতে পারি না। এটা গতকালকে রাতে যা হলো আজকে রাতে তা হচ্ছে, আমরা ঘুমাইতে পারি না। পরে বলতেছে স্যার কী বলেন, আপনাদের পাশের ফ্ল্যাটে তো কেউ নেই। আমি বললাম পাশের ফ্ল্যাটে কেউ নেই? বলে না, পাশের ফ্ল্যাটে তো কেউ নেই, আপনাদের ফ্ল্যাটের নিচে মানুষ আছে, উপরে আছে, কিন্তু আপনারা যে ফ্ল্যাটে থাকেন ওইটার পাশের ফ্ল্যাটে কেউ নেই। আমি তখন বললাম পাশের ফ্ল্যাটে কেউ থাকবে না তো আমরা তো রাতেবেলায় কান্না শুনতাম, একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছি, এটা কীভাবে? পরে বলতেছে স্যার এটা কোনো বিষয় না, বাচ্চার কান্নার শব্দ শুনছেন, এটা কোনো বিষয় না, আপনারা ঘুমায় যান। মানে ও যে বিষয়টা স্কিপ করতেছে আমি এটা বুঝে গেছি। আমি তখন বললাম যে আপনি বিষয়টাকে এইভাবে হচ্ছে নর্মালি কেন নিচ্ছেন, আমি আপনার কাছে জানতে যাচ্ছি, বাট আপনি বিষয়টাকে খুব নর্মালি দেখতেছেন, কেন নর্মাল দেখতেছেন, কী হয়েছে আমাকে বলেন। পরে বলে স্যার কিছুই হয় নাই, আপনি রুমে যান। তো ওরা দিয়ে আমার সাথে কথা যেহেতু পেঁচাচ্ছে, আমি আর কথা পেঁচাইলাম না, আমি তখন রুমে চলে গেছি। রুমে গিয়ে মামারে তখন হচ্ছে টেলিফোন ছিল মোবাইলে, মানে টেলিফোন দিয়ে কল দিচ্ছে মামার কাছে। মামারে বললাম যে মামা এই ঘটনা। মামা বলে যে ঠিক আছে তুই থাক, আমি আসতেছি। তো মামা তখন সকালের দিকে আসছে, আসার পরে আমি নামছি, নাইমা মামারে আনছি, আইনা মামারে রুমে আনছে, না পরে আনছে মামা এই ঘটনা। তারপরে মামা পুরো রুম হাঁটলো, হেঁটে তো মামা কিছুই পায় না। মা বলে তাহলে তো এটা তো আসলে নর্মাল কোনো বিষয় না যে রাতের বেলায় বাচ্চার কান্নার শব্দ, এটা তো আসলে খুব বাজে একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, চল দারোয়ানের কাছে যাই। পরে নিচে দারোয়ানের কাছে আসছে, আর যে লোকের ফ্ল্যাট বিক্রি করছে উনি ফোন টোন সব মানে অফ টফ করে দিয়ে সে বিদেশে চলে গেছে। দারোয়ানের পাশের রুমে মামা দারোয়ানের যে সিকিউরিটি রুম আছে সিকিউরিটি রুমে দারোয়ানকে ডাক দিল। ডাক দেওয়ার পরে মামা নর্মালি জিজ্ঞেস করলো যে কী হয়েছে, ঘটনা কি, এই মানে ফ্ল্যাটে কী চলতেছে, কেন এবার রাতের বেলা এরকম বিড়ালের শব্দ শোনা যাচ্ছে এবং বাচ্চার কান্নাকাটি শোনা যাচ্ছে, ওদের ফ্ল্যাটে ওরা তালা মেরে গেছে, বাইরে থেকে ভিতরে এসে দেখে যে পুরো ফ্ল্যাট এলোমেলো করা, ঘটনা কি? দারোয়ান তখন কোনো কিছুই বলে না। মামা তখন বলে দেখো ভালোই ভালোই বলো, নাহলে তোমার সমস্যা, আমি তোমাকে মারবো, কী হয়েছে বলো। পরে বলতেছে স্যার কেন আমারে জিজ্ঞেস করেন, আপনারা কয় টাকার ফ্ল্যাট কয় টাকা দিয়ে কিনছেন এটা কি বুঝতেছেন না? তো আমার মামা বলে কয় টাকার ফ্ল্যাট কয় টাকা দিয়ে কিনছে, এটার সঙ্গে বাসার মধ্যে বিড়ালের কান্না বা বাচ্চার কান্নার এতে কি মানে কি সংযোগ? পরে বলে আপনার যদি 5 লাখ টাকার ফ্ল্যাটটা 5 লাখ মানে 5 লাখ টাকার ফ্ল্যাট যদি আপনার 1 লাখ টাকা দিয়ে কিনেন তাহলে তো বুঝতে হবে যে ফ্ল্যাটে কোনো সমস্যা আছে। আমি তখন দারোয়ানটা ধমক দিয়ে বললাম ওই মেয়া কথা পেঁচাবেন না, কী হয়েছে বলেন। পরে বলে এটা সমস্যা হচ্ছে এই ফ্ল্যাটের আপনার যার কাছ থেকে ফ্ল্যাট কিনছেন ফ্ল্যাটটা তারও না, ফ্ল্যাটটা আর এর আগের আরেকটা মালিকের। আমি বললাম তারপর বলে এর আগের মানে মূলত মানে এই ফ্ল্যাটটার যে মূল মালিক ছিল সেই মালিকের বউয়ে তার দুইটা মানে সেই মালিকের বউর সঙ্গে আপনার জিন ছিল এবং জিন থাকার কারণে সে জিনের প্রলোভত হয়ে তার দুইটা যমজ মেয়ে বাচ্চাকে সে নিজেই গলা টিপে মেরে ফেলে। ওই ফ্ল্যাটে নিজের দুইটা যমজ বাচ্চাকে সে নিজে গলা টিপে মেরে ফেলে এবং এই দুইটা বাচ্চা মারা যাবার পরেই এবং এই বাড়িওয়ালা তখন মানে এই যিনি ওই ফ্ল্যাটের মালিক ছিলেন তিনি তখন মানে মামলাধীন অবস্থায় বই নামে মামলা টামলা দিয়ে সে চলে যায় এবং চলে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে বিল্ডিংটা হচ্ছে আপনার বন্ধ ছিল, মানে এই ফ্ল্যাটটা বন্ধ ছিল, এই ফ্ল্যাটে কেউ ছিল না। এবং এরপরে একজন সৌদি প্রবাসীর কাছে এই ফ্ল্যাটটা বিক্রি করা হয়। সৌদি প্রবাসী ফ্ল্যাটে ওঠার পরেই সে এইরকম বাচ্চার কান্নার শব্দ শুনতে পাইত এবং প্রতি রাতেই সে বাচ্চার কান্নার শব্দ শুনতো এবং শুধু তাই নয়, বাচ্চা যে কান্না করতো, হাঁটাহাঁটি করতো, ছোটো ছোটো বাচ্চারা হাঁটলে যেরকম ওরকম পায়ের ছাপও ওই রুমের মধ্যে পাওয়া গেছে। এবং পাওয়া যাওয়ার পরে সবশেষ তারা এই ফ্ল্যাটটাকে বিক্রি করে দেয় আপনাদের কাছে। এই হচ্ছে ফ্ল্যাটের ঘটনা। আমার মামা তো তখন মাথায় হাত দিয়ে ফেলে। এখন মামা বলতেছে এখন কি করবি? আমি বললাম মামা দেখেন এত টাকা দিয়ে ফ্ল্যাট কিনছি, আর এছাড়া এই ফ্ল্যাট থেকে আমার অফিসটাও বেশ কাছে, এখানে আর কোথাও কোনো ভাড়া পাবো না, বাসাও পাবো না। তো মামা আমি এই ফ্ল্যাটের কারণে কিন্তু আমার অফিসটা আমি ট্রান্সফার করছি, মানে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে আসছি শুধুমাত্র এই ফ্ল্যাটটা যেহেতু এখানে পাইছি এবং এতে আমার যাতায়াত ভাড়াটাও বেঁচে যাচ্ছে এবং অফিসটাও খুব কাছাকাছি হচ্ছে, রিল্যাক্সে আমি যে কোনো সময় বাসা আসতে পারতেছি, যাইতে পারতেছি। তো মামা আমারে বলে যে এখন কি করবি, দারোয়ান তো সব কিছুই বললো, এখন এটাতে কি করা যায়। আমি তখন মামাকে বললাম যে দেখেন মামা আসলে এই লেটেস্ট সময় এসে এগুলো তো বিশ্বাস করার মতো কথাই না, আর যেহেতু বিল্ডিংয়ে আরও মানুষ আছে, আমরা তো আর একা থাকতেছি না, অনেক মানুষ তো আছে, তাহলে
মানে কী সমস্যা, আমরা না হয় আরও কয়েকটা দিন থাকি। মা বলা আচ্ছা ঠিক আছে, যদি তুই মনে করিস থাকবি তাহলে তুই থাক। এরপর আমি তখন আমার বউরে সাদিয়ার গিয়ে বললাম, সাদিয়া এটা কোনো বিষয় না, মামা আসছিল, মামার সঙ্গেও কথাবার্তা হয়েছে, দারোয়ানের সঙ্গে কথাবার্তা হয়েছে, এটা কোনো বিষয় না, এটা পাশের যে ডোবা আছে ওখান থেকে নাকি অনেক সময় মানে বিড়াল কান্না করে। তো ও আমাকে বলে আমরা আছি দোতলায়, মানে আমাদের যে ফ্ল্যাটটা ছিল এটা দোতলায়। পরে বলতেছে যে কী বলো তুমি, দোতলায় থেকে বুঝি নিচতলায় বিড়ালের কান্নার শব্দ শোনা যাবে? আমি বললাম হ্যাঁ, দারোয়ান এটাই বললো, এটা কোনো প্রবলেম না, আমরা থাকি। এরপরে আমি আবারও সাদিয়ার সঙ্গে সে একই বাসায় থাকতে শুরু করছি। তো থাকতে শুরু করছে 3 দিন কি 4 দিনের দিকে, আপনার 4 দিনের দিকেও হবে, একদিন কী করলো মানে দৌড়ে হঠাৎ করে আমার অফিসে চলে আসছে। আমার অফিসে যে চিৎকার করে কান্না করতেছে। আমি তখন অফিসে দুপুরবেলা, তখন আমি যে কী হয়েছে কান্না করতেছো কেন? পরে বলে মানে এরই মাঝে আবার একটা ঘটনাও ঘটে গেছে, এটা আপনাকে বলতে ভুলে গেছিলাম। ও বেবি কনসেপ্ট করছিল, ওই বেবিটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে পেটের মধ্যে বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। এই বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়া পরের ঘটনা, ও আয়সা মানে চিৎকার করে কান্না করতেছে মানে রুমের, মানে আমার অফিস আয়সা। সবাই তো তখন অবাক, কী হয়েছে? আমি তখন মানে পাশে ডাক দিয়ে বললাম যে সাদি কী হয়েছে, এটা একটা অফিস, এভাবে কান্নাকাটি করতেছো কেন, আমাকে বলো কী হয়েছে, ভয় পাও না, কী হয়েছে বলো। পরে ও কান্না করতে মানে ভয়ে বলতেছে আমি ও ভাত রান্না করছিল, বলো আমি ভাত আর মাংস আমি ফ্লেটের মধ্যে রাখছিলাম, এবং রাখার পরে আমি দেখলাম যে রুমের মধ্যে কী জানি একটা শব্দ হয়েছে। তো আমি অর্ধেক পর্যন্ত খাইছি, খাওয়ার পরে রুমে যখন শব্দ হয়েছে আমি তখন এই ডাইনিং টেবিলের উপরেই মানে প্লেটটা রেখে আমি রুমে দিয়ে গেছি, এবং রুম থেকে বেরিয়ে আমি দেখতেছি কি যে 2টা বাচ্চা মানে ডাইনিং টেবিলের উপরে বসে বসে আমার ভাতগুলো খাইতেছে। এটা আমি নিজের চোখে দেখছি, এবং দেখা মাত্র আমি চিৎকার করে দরজা খুলে আমি দরজা খোলা রেখে মানে দৌড়ে চলে আসছি। আমি বললাম নিচে দারোয়ান ছিল, বলে না দারোয়ানকে আমি দেখি না, আমি গেট খোলা ছিল, আমি দৌড়ে চলে আসছি। আমি স্পষ্ট দেখছি, আমারে বলে যে ইলিয়াস আমি স্পষ্ট দেখেছি 2টা বাচ্চা টেবিলের উপরে বসে বসে তারা আমার ভাতগুলা খাচ্ছে, মানে হাত দিয়ে এরকম করে মুটমুট করে মুখে দিচ্ছে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পাইও না, ভয় পাওয়ার কিছুই নেই, আমি তো আছি, চলো মানে বাসায় চলো। ও বলে না আমি আর এই বাসায় যাবো না, আমি মরে গেলেও এই বাসায় আর যাবোই না, আমার পক্ষে এই বাসায় যাওয়া সম্ভবই না, মানে প্রচুর পরিমাণে ও কান্নাকাটি শুরু করছে। পরে আমি বললাম যে আমার তো এখন অফিস চলতেছে, তুমি একটা কাজ করো। পরে আমি অফিসের একটু সময় নিলাম, নিয়ে ও বাসার গেটেও যাবে না, মানে আমি বললাম যে তুমি গেট পর্যন্ত অ্যাটলিস্ট আসো, বাসার গেটে যাই। ও বলে না আমি গেটেও যাবো না, আমি বাসায় আর যাবো না, ওই বাসার আশেপাশে যাবো না। ওইখান থেকে তখন আমি আপনার গাড়ি ভাড়া করে মামার বাসায় গেছি, মামনের কাছে ওরা রাখছি, রাইখা আমি এবার মানে বিল্ডিংয়ে আসছি। তখন আপনার প্রায় 2:30 থেকে 3টার মতো বাজে। তো দেখেন আমার বউ কি বলল যে ভাত ছিল এবং সে দরজা খোলা রেখে দৌড়ে চলে গেছে, এটা কিন্তু সে আমাকে বলছে। আমি নিচে এসে দারোয়ানকে নিয়ে আমার ফ্ল্যাটে গেলাম। ফ্ল্যাটে যাওয়ার পরে দেখলাম কি জানেন, প্লেটের মধ্যে একটা ভাতও নাই, মানে যে ভাতগুলো আমার বউ রেখে গেছে, ও বললো যে অর্ধেকের চেয়েও বেশি ভাত ছিল, কিন্তু প্লেটের মধ্যে একটা ভাতও নাই। তো এখন কথা হচ্ছে যে কোনো বিড়াল বা কোনো কিছু যে উপরে আসবে এরকম কোনো সুযোগ নাই, মানে এবং মনে হয় যে প্লেটটা একদম পরিষ্কার, মানে খাইছে যে খুব সুন্দর করে খাইছে। তো এরপরে তো আসলে আমার কাছে যেটা মনে হলো যে যেহেতু আমার বাচ্চাটাও নষ্ট করে ফেললো, বা এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, আমরা স্বামী স্ত্রী দুজন একা একা থাকি, এরপরে তো আসলে এই ফ্ল্যাটে মানে থাকার মতো কোনো উপযোগী না, মানে থাকতে পারবোই না। সবশেষ চিন্তা করছি যে না এখানে আর থাকবোই না, এখান থেকে চলেই যাব। এবার মানে ফ্ল্যাট হইলে ভাড়া দিব, নাইলে বিক্রি করে ফেলবো, 2টার একটা, এই প্ল্যানিং করে তখন আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম, এবং আমার ওয়াইফকে আমার মামির বাসায় রেখে আমি তখন আরেকটা ফ্ল্যাট ভাড়া করি, আপনার এখান থেকে বেশ দূরের আরেকটা ফ্ল্যাট ভাড়া করি সেই ফ্ল্যাটে আমি এখান থেকে মালগুলো আস্তে আস্তে করে সবগুলো মাল স্থানান্তর করি, এবং আমি আমাদের নতুন বাসায় উঠে যাই। এবার নতুন বাসায় থাকতে শুরু করছি। এখানে ভাই যখনই আমি ভাড়াটিয়া উঠাচ্ছি, মানে ভাড়াটিয়া যখনই উঠাই তখনই দেখি যে না ওখানে কোনো ভাড়াটিয়া থাকেই না, মানে ভাড়াটিয়া উঠাইতেছে, ভাড়াটিয়া আজকে উঠাইলে কালকে চলে যায়, আজকে উঠাইলে কালকে চলে যায়। এবং এমনও ভাড়াটিয়া পাইছে যে মানে বলতে হতো খারাপ লাগে, তারপরেও বলি, বয়স্ক পুরুষ ছিল, উনি হার্ট অ্যাটাক করে মারাও গেছে আমার এই ফ্ল্যাটে, কী জানি দেখছে তা তো জানি না, উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে রাতের বেলায়। তা এরপর থেকে আমার ফ্ল্যাটটা পুরো মানে সিলগালা হয়ে পড়ে আছে, আর কাউকে ভাড়াও দিচ্ছি না, বিক্রিও করতে পারতেছি না। এখন আমি যে বিক্রি করবো সেটাও আমার ভিতরে আসতেছে না, যে ভাই এত দামি একটা ফ্ল্যাট কারো কাছে বিক্রি করবো, এবং বিক্রি করার পর আমি যেই বিপদে আছি সেও তো সেই বিপদে থাকবে। ইতিমধ্যে কিন্তু আমরা হুজুর কবিরাজ বাদ দিই নাই, মানে আমি নিজে পার্সোনালি অনেক আমাদের রাজশাহী থেকে, বরিশাল থেকে, বিভিন্ন জায়গা থেকে, আপনার রংপুর থেকে পর্যন্ত আমি বড় বড় তান্ত্রিক কবিরাজ আনছিলাম বাসায়, পানি পড়া, তাবিজ পড়া, এইটা ওইটা অনেক কিছু দিছি, বাট এতে আর কোনো কাজই হয় না, এবং এই সমস্যা প্রতিনিয়ত বাড়তেই আছে। আর এই ঘটনার পরে যেটা হলো, আমার বউয়ের আর কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না, বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, এবং আমি বিয়ে করছি তখন প্রায় 6 বছর মতো হয়ে গেছে। 6 বছর হইলেও এতে শুধু একবারই বেবি কনসেপ্ট করছে ওই নতুন মানে আপনার ওই ফ্ল্যাটে, এবং ওই বেবিটা তো নষ্ট হয়ে গেছে। এরপর থেকে ভাইয়া ওর আর পেটে কোনো বাচ্চাই হচ্ছে না।
5-6 বছর কেটে গেল, ডাক্তার, কবিরাজ, মানে ঝাড় ফোকর, পানি পড়া, তাবিজ পড়া থেকে শুরু করে কোনো কিছুই বাদ রাখি নাই। যতই যা কিছু করতেছি দিন শেষে রেজাল্ট হচ্ছে একেবারেই জিরো, কোনো বাচ্চা কাচ্চা ওর হচ্ছেই না। তো খুব টেনশনে পড়ে গেলাম যে এখন কি করব, কোথায় নিয়ে যাব, কিছুই তো বুঝতেছি না। ওর আব্বা আম্মার সঙ্গে কথা বলে, ওর আব্বা আম্মা গ্রাম থেকে তাবিজ আনে, ফকির আনে, পানি পড়া, এইটা সেটাই দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এইভাবে তখন দুজনেই খুব টেনশনে পড়ে গেছে, বাচ্চা কাচ্চা যেতে হয় না। এবার ওর মন মানসিকতা খুব খারাপ হয়ে গেছে, মানে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার পর আমি ওরে বললাম যে একটা কাজ করো সাদিয়া, চলো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি। যদি আমরা একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসি তাহলে আমাদের মনটা খুব ভালো লাগবে না। আমার একটা প্ল্যানিং ছিল, ওর তো পাসপোর্ট আছে, আমারও পাসপোর্ট আছে, আমরা দুজনে ইন্ডিয়াতে যাব। ইন্ডিয়া অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন আমার পছন্দের একটা লাদাখ, একটা খুব পছন্দের জায়গা, লাদাখ অথবা কাশ্মীরের দিকে যাব, ওরকম প্ল্যান করছিলাম। তো আমাকে বলো, আমরা তো বাংলাদেশটাই ভালো করে ঘুরে দেখি নাই, বাংলাদেশেই তো কত কী আছে, বাংলাদেশ না দেখে কেন আমরা দেশের বাইরে যাব? যদি ঘুরতে যেতেই হয়, আমার বান্দর অনেক পছন্দ, মানে ও পাহাড় অনেক পছন্দ করে আর কি। সাদিয়া আমারে বলে যে আমি পাহাড় অনেক পছন্দ করি, পাহাড় অনেক ভালো লাগে, যদি যেতেই হয় তাহলে চলো আমরা বান্দরবানের দিকে যাই। তো ওই সময় মানে সাজেক ওভাবে মানে আপনার হয় নাই, মানে হয় নাই বললেই চলে, সাজেক কারো মুখেই শুনি নাই আমি, কিন্তু বান্দরবন তখন খুব ফেমাস ছিল। তো ও আমার বলে যে চলো আমরা বান্দরবনে যাই। তো আমি আমার ওয়াইফকে নিয়ে তখন বান্দরবনে রওনা দিলাম। বান্দরবনে যাওয়ার পরেই আপনি, বান্দরবন তখন সিটি ছিল, এখন যে টানেলগুলো হয়েছে টানেল ছিল না বা এতটা উন্নত ছিল না, মোটামুটি বেশ অনুন্নতই ছিল। তো যেদিন গেলাম সেদিন রাতে ঘুমাইলাম, পরের দিন সকালবেলা আমরা থানসির উদ্দেশ্যে রওনা দিলাম। একটা সিএনজি ভাড়া করলাম, ওইটা দিয়ে টোটালি থানসি গেছি। থানসি যাওয়ার পরে থানসির যে সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো আছে ওইগুলো দেখতেছি। এইগুলো দেখাশোনা করে 2 দিন থানসি ছিলাম। 2 দিন পরে একই সিএনজি দিয়ে আমরা আবারও ব্যাক করতেছি। তো ব্যাক করা অবস্থায় হঠাৎ করে আপনি দেখবেন যে প্রথম যেই ইয়েটা ছিল, আপনার যেই আর্মি পয়েন্টটা ছিল, যেখানে আপনার ওই যে আমাদের নিজেদের কাগজপত্র জমা দিই বা আপনার অ্যাড্রেস সিগনেচার করে দিই, ওই পয়েন্টটা পার হওয়ার পরেই হঠাৎ করে সিএনজির মধ্যে কী যেন একটা সমস্যা দেখা দিচ্ছে। বলতে ওর সিএনজিটা আর চলতেছে না, মানে চলে খুব স্লোলি। ও যত অ্যাক্সেলেটার দিচ্ছে সিএনজি আর রানিং হচ্ছে না, মানে দৌড়াচ্ছে না, মনে হয় যেন সিএনজি জায়গার মধ্যে মানে দাঁড়ায় থাকে। তো আমি বললাম কী ব্যাপার ভাই, কারণ এটা পাহাড়ি রাস্তা, আমার ওয়াইফ আছে সঙ্গে, এবং বলা তো যায় না। আর এখন তো মোটামুটি অনেকটা উন্নত হয়ে গেছে, ওই সময় এতটা উন্নত ছিল না। তখন আমি বললাম আমার ওয়াইফকে, আমি বললাম যে কী করবো, ও ভয় পাইতেছে, আমিও ভয় পাইতে আসি। তো সিএনজি ড্রাইভারকে বললাম ভাই কী হয়েছে, কী করা যায়, একটু তাড়াতাড়ি করেন না, আমাদের তো ভাই খুব ভয় লাগতেছে, ভয় তো পুরো গলা শুকিয়ে আসতেছে। উনি বলে স্যার এখানে ভয় পাওয়ার কিছুই নেই, এই জায়গাটা খুবই ভালো জায়গা, এখানে আপনার ভয়ের কিছুই নেই, এখানে কিছুই হবে না, আপনি রিল্যাক্সে থাকেন। আমি বললাম ভাই আপনি রিল্যাক্সে বললে তো আর রিল্যাক্সে থাকতে পারতেছি না, কারণ আমাদের ভিতরে তো একটা আতঙ্ক কাজ করতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবং বেশি রাত হয়ে গেলে পর আমরা ওখান থেকে আবার আপনার ক্রস করতে পারবো না, আপনার কী বলে আর্মি পয়েন্ট ক্রস করতে পারবো না। এই চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ করে সিএনজিটা একটা জায়গার মধ্যে দাঁড়ায় গেছে, তখন প্রায় মাগরিবের খানিকটা আগে। এইবার সিএনজি দাঁড়ায় গেছে, সিএনজির স্টার্টে নিচ্ছে না, এই পাশেও পাহাড়, ওই পাশেও পাহাড়, 2 পাশে পাহাড়। তখন বুকের ভিতরে ভীম ধরা ভয় ঢুকে গেছে, আল্লাহ এখন কি করব, চারদিকে দুর্গম পাহাড়ের মাঝখানেই তখন এই সিএনজিটা দাঁড়ায় গেছে। তো সিএনজিটা দাঁড়া যাওয়ার পরে তখন সিএনজি ড্রাইভারকে বললাম ভাই কী করা যায়, সিএনজিটা যেখানে দাঁড়ায় গেল কী করব। পরে সে বলতেছে যে একটা কাজ করেন, আপনি এখানে থাকেন, আমি পাশেই একটা পাড়া আছে, সাকমা পাড়া আছে, ওই পাড়ায় আমি যাই, পাড়ার যে কারবারি আছে আমি কারবারির সঙ্গে কথা বলি, দেখি আপনাদের থাকার ব্যবস্থা করা যায় কি না, কারণ রাত যেহেতু বেশি হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে, আর আমিও চাচ্ছি না যে সামনের দিকে গিয়ে যেহেতু আপনার ওয়াইফ আছে কোনো একটা রিক্সে পড়ে যান। তখনকার অবস্থাটা ভাই আসলে আপনাকে মুখে বলেই বোঝানো যাবে না, গলা শুকিয়ে গেছিলো তখন, ভয়ে ভয়ে মনে হচ্ছে যেন এখনই মরে যাব, এরকম একটা অবস্থা। আমি তখন বললাম যে ভাই যেটাই করেন খুব দ্রুত করেন, মানে আমি কিন্তু আর এটা নিতে পারতেছি না ভাই, আমার খুব ভয় লাগতেছে। তো ও আমাকে কী করলো, সিএনজির মধ্যে রাখে ও চলে গেছে, মানে কোন কারবারিরে আনতে গেছে, ও আর আসে না। আর সেখানে এমন একটা অবস্থা, আপনার যে কোনো কারোর সাথে যোগাযোগ করবেন এমনও কোনো ব্যবস্থা নাই, মানে এমনও কোনো ওয়ে নাই। তো সে গেল কারবারি আনার জন্য, পাড়া কারবারি আনতে গেছে, সে আর আসে না, অনেকক্ষণ দূরে আছে। তখন চারদিকে গুটগুটো অন্ধকার, ঝিঝি পোকারা ডাকতেছে, এক ভয়ানক অবস্থা। বনের মধ্যে এমনি দেখবেন অনেক রকম ভয়ানক বন্য প্রাণীরা ডাকে, এরকম বন্য প্রাণীদের ভয়ঙ্কর ডাকগুলো তখন কানের মধ্যে আসতেছে। তখন নিজের ভিতর নিজে খুন হয়ে যাচ্ছে, মানে ভয়ে ভয়ে মনে হয় যেন মরিয়ে যাব, হাত পা ছেড়ে দেওয়ার মতো অবস্থা, শরীর থেকে ঘাম বেরিয়েছে, আল্লাহরে ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলতেছি, আল্লাহ এখন কী করব, কোনো উপায় বুদ্ধি পথ আর কোনো কিছু তো খুঁজে পাচ্ছি না। এই করতে করতে অনেকটা পরে হঠাৎ করে দেখলাম একজন লোক। তো লোকটাকে দেখলাম কি, উনি একটা পাগড়ি মাথায় দেওয়া, সাদা একটা পাঞ্জাবি গায়ে, দেখে যতটুকু মনে হচ্ছে কোনো মুসলিম ধর্মাবলম্বী লোক হবে। তিনি এক রাস্তা দিয়ে মানে পার হয়ে যাইতেছে। সিএনজির কাছাকাছি আসার পরেই আমি ওনারে দেখে ডাক দিলাম।
তো আসলে এইরকম একটা জায়গায় যেখানে শুধুমাত্র সাকমাদের আপনার বসবাস এবং এই দুর্গম পাহাড়ি এলাকায় এইরকম মাথায় পাগড়ি পরা কোনো একটা লোক, এটা আসলে একটু অবাকই লাগলো, যার গায়ে কিনা সাদা পাঞ্জাবি পরা, মাথায় সাদা আপনার পাগড়ি। ডাক দেওয়ার পর উনি এসে আমার কাছে এসছে, খুব সুন্দর করে আমি সালাম দিলাম, সালামের উত্তর দিল। পরে আমি বললাম যে আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন তো, যেহেতু এটা পাহাড়ি এলাকা? পরে বলে জি পারি, বলেন। আমি বললাম যেহেতু আমার ওয়াইফকে নিয়ে খুব বিপদে পড়ছি, এখন কি করবো ঠিক বুঝতে পারতেছি না। আমাদের সিএনজি ড্রাইভার পাড়া কারবারিকে আনতে গেল পাড়ার ভিতরে, এরপর থেকে উনি আর আসতেছে না, কি করব। পরে তিনি বলতেছে কি সিএনজির কী হয়েছে? আমি বললাম আমি তো জানি না সিএনজির কী হয়েছে, আমি তো বুঝতেছি না। পরে বলে আপনার ওয়াইফ তো কান্না করতেছে। তখন আমার ওয়াইফ ভয়ে কান্না করতেছে। পরে আমি বললাম যে ও তো ভয়ে কান্না করতেছে, কী করবো বুঝতেছি না। পরে বলে আপনারা কি এখানে থাকবেন নাকি মানে ওনার জন্য অপেক্ষা করবেন নাকি সামনে আমার সঙ্গে যাবেন? তো লোকটাকে দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছে, এবং তার আমি চিন্তা করছি ওই যে গেল সিএনজি ড্রাইভার, সে কি আসবে কি আসবে না তার তো কোনো নিশ্চয়তা নাই। এখন দেখো সিএনজি ড্রাইভার যদি না আসে, আমার বউ তো ভয়ে পুরো মরে যাচ্ছে জায়গার ভিতরে। আমি তখন সাদিয়ারে বললাম যে সাদিয়া তুমি কি বলো? সাদিয়া বলতেছে চলো আমরা এখানে দাঁড়ায় না থেকে, এখানে বন্য প্রাণীদের আক্রমণও হতে পারে, আমরা মারাও যেতে পারি, তুমি ওনার সঙ্গে চলো, লোকটাকে যেহেতু ভালোই মনে হয়। পরে আমরা এই লোকটার সঙ্গে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 অনেকটা সামনে যাওয়ার পরে একটা পাড়ার মধ্যে, মানে সাকমাদের একটা পাড়া, ওই পাড়ার মধ্যে তিনি ঢুকছে। ঢুকার পরে দেখলাম সবাই ওনাকে অনেক মানে মানে সম্মান করতেছে, ভক্তি করতেছে, মানে প্রচুর পরিমাণের করতেছে। পরে তিনি একটা সাকমা মহিলারা বলল যে কী জানি বলছে ওনার বাসায় বা ওদের বাসায়। পরে মহিলাটা আমাদেরকে একটা রুম দিল, বললো এই রুমে থাকার জন্য। পরে আমি ওই লোকটারে বললাম যিনি আমাদেরকে এই পর্যন্ত হেল্প করলো, তারে বললাম যে আপনার নাম কি, এই সেই জানতে পারলাম তিনি মুসলমান, তিনি ওখানকার একটা মসজিদে থাকে। আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিল যে ওই মসজিদ একটা একদম দুর্গম পাহাড়ের উপরে একটা মসজিদ, উনি নাকি ওখানে থাকে। তো সে এলাকায় তো কোনো মুসলমান নাই, কিন্তু আমি যেটা দেখলাম যে ওই সাকমা পাড়ায় যে উনি আমাদেরকে নিয়ে আসছে, সাকমা পাড়ার প্রত্যেকটা মানুষ তাকে প্রচুর ভক্তি করে, মানে সালাম দেয়, প্রচুর করে। এটা বলার পর উনি তখন ওনার মতো করে চলে গেল। আমরা সারাটা রাত সেখানে ছিলাম। সকালবেলা তখন ওই পাড়ার মানুষ আমাদেরকে সিএনজি ঠিক করে দেয়, এবং ওই পাড়ার মানুষের সহযোগিতা আমরা তখন বান্দরবন শহর পর্যন্ত আসি। এবং বান্দরবন শহরে আসার পরেই আমি আর আমার ওয়াইফ তখন আর মানে আমরা লেট করি না, আমরা পুনরায় আবারও ঢাকাতে চলে আসি। এই ঘটনার প্রায় সপ্তাহখানিক পরে আমার বউ বলতেছে তুমি কি একটা জিনিস খেয়াল করছো? মানে আমারে বলতেছে। আমি বললাম কি? বলে যেই লোকটা মানে যেই হুজুরটা আমাদেরকে রাস্তা থেকে হেল্প করে একটা পাড়ায় নিয়ে গেছে, পাড়ায় আমাদেরকে থাকতে দিছে, এই হুজুরটার চোখের মধ্যে আমি অন্যরকম কিছু দেখতে পাইছি। আমি বললাম কী দেখতে পাইছো? বলে এই হুজুরটা কোনো নর্মাল হুজুর না। আমি বললাম তো তোমার কাছে কী মনে হয়? ও আমাকে বলে আমরা যদি আমাদের বাচ্চাদের জন্য একটু মানে সাহায্য চাইতাম, মানে আমার বাচ্চাটাকে যদি আমার বাচ্চাটার জন্য একটু, যদি আমার তো বাচ্চা হয় না, হুজুরের কাছ থেকে যদি কোনোভাবে একটা বাচ্চার ব্যবস্থা করতে পারতাম, হুজুরের সঙ্গে কথা বলতাম, আমার কাছে মনে হয় কেন যেন আমার বাচ্চা হবে। তুমি আমাকে যত হুজুর কবিরাজ যাদের কাছে নিয়ে গেছো, বাট আমার কাছে মানে আমার মন বলতেছে যে এই কবিরাজ মানে এই হুজুরটার কাছে গেলে নিশ্চিত আমার বাচ্চা হবে, আমি হুজুরটার কাছে যেতে চাই। পরে আমি বললাম যে তুমি কি যাবা? বলে হ্যাঁ আমি যাব, আমি হুজুরটার কাছে যেতে চাই। মানে ও আমাকে প্রচুর জ্বালাইতেছে, সে হুজুরের কাছে যাবে। এভাবে প্রায় মাসখানিক পরে আমি আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকমই করতেছো তাহলে চলো। মাসখানিক পরে পুনরায় আমি তাকে নিয়ে আবারও আসছি বান্দরবনে। কিন্তু আমরা যে হুজুরের কাছে গেছি, আমরা তো এই হুজুরের পাড়া চিনি না, বা এই পাড়ায় তো আমরা এর আগে কখনোই যাইনি। তো সেখানে আসার পরে আমরা যে একটা সিএনজি ভাড়া করছিলাম একটা দোকান থেকে, সেই দোকানে গেছি। মনে আছে সিএনজি ড্রাইভারটার নাম ছিল ইব্রাহিম। পরে আমরা ওই দোকানে গিয়ে বললাম যে ভাই আমরা 1 মাস আগে একটা সিএনজি ভাড়া করছিলাম, নাম হচ্ছে ইব্রাহিম, এবং ওই ইব্রাহিমকে আমরা একটু ডাকতেন, ইব্রাহিমকে ডাক দেন। এই কথা বলার পরে ইব্রাহিমকে ডাকছে, আমরা পেলাম। বললাম যে ভাই এটা কি আপনি সেদিন একটা কাজ করছিলেন? ওই কিন্তু ভয় পেয়ে গেছে, মনে করছে ওরা মারার জন্য আসছে। পরে আমি বললাম ভাই মারবো না, শোনেন আপনার কী হয়েছিল? পরে মানে ও বলে না পরে দোকানদারটা বলছে কী আর হবে, সাকমা পাড়ায় ঢুকে মনে একটু হালকা পাতলা খাইয়ে ফেলছে, খাই মনে ওখানেই ঘুমাইয়ে গেছে। আমি বললাম ভাই এটা কোনো কথা? আপনি আমাদের স্বামী স্ত্রী দুজনকে এখানে রাখা আপনি পাড়ায় গিয়ে মাল খেয়ে ঘুমিয়ে গেলেন, এটা কেমন কথা? পরে ও আর কিছু বলে না। পরে আমি বললাম ভাই শোনেন, সমস্যা নাই, আমরা আপনার কোনো ক্ষতি করবো না, আপনাকে মারবো না, হেল্প চাচ্ছিলাম একটা। পরে বলে কি ভাই? আমি বললাম আপনি আমাদেরকে যে জায়গায় হচ্ছে সিএনজিটা ধারো করাইছেন, এই জায়গার থেকে একটু সামনে বাম পাশে একটা সাকমা পাড়া আছে, আমরা সেই পাড়ায় যেতে চাই। পরে সে কী জানি পাড়ার নামটা বললো, এখানে মানে একটু সামনে গেলে একটা পাড়া। আমি বললাম যে ওই পাড়ায় যাবো। পরে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নয়, ওই পাড়ায় যদি যান তাহলে চলেন। তো এরপরে ওর সিএনজি দিয়ে আমরা আবার রওনা দিলাম, এবং ওই পাড়ায় ওই দিন দিনের বেলায় প্রায় আপনার দুপুরের আগে ওখানে পৌঁছায় গেছে। ওইখানে পৌঁছানোর পরে ওইখানে নামার পরে সে বলতেছে এটাই পাড়া। তাই আমি বললাম যে আপনি একটু থাকেন, আমরা আপনি নিয়ে যাব। এখানে নামার পরে উনি আমাকে যেই মসজিদটা দেখাই দিছে, ওই মসজিদটা আমি তখন দেখতে পাইছি। আমি তখন এই ইব্রাহিমরে বললাম যে ভাই আমরা ওই মসজিদে যাব।
তো এটা বলার পরে ও আমাদের দিকে একটু অন্যভাবে তাকাইতেছে, তখন তার ভিতরে কেমন যে একটা অন্যরকম কিছু কাজ করতেছে। আমি বললাম যে কী হয়েছে ইব্রাহিম ভাই? পরে বলতেছে আপনারা ওইখানে যাবেন? আমি বললাম হ্যাঁ। বলে ওখানে একটা পাগল থাকে। আমি বললাম পাগল? কি পাগল? বলে একটা পাগলা হুজুর থাকে, ওনার সবাই পাগল বলে, একটা পাগলা হুজুর থাকে, ওইখানে কেন যাবেন? আমি তখন তার দিকে তাকে মনে মনে বলতেছি একটা পাগলে তো ময়লা পোশাক আশাক পরা থাকে বা কথাবার্তা ঠিকঠাক থাকে না, বাট এই লোকের পোশাক আশাক এত পরিষ্কার ছিল, সে যে পাহাড়ি মানুষদের সঙ্গে কথা বললো, তাকে সবাই এত মানে এত ভক্তি সম্মান করছে যা ঠিক বলার মতো না। আর সে বলতেছে উনি নাকি পাগল। তা আমি এই কথাগুলো আর আমলে নিলাম না, নিয়ে বললাম যে আমি একটু ওনার কাছে যেতে চাই, ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। পরে বলে ঠিক আছে, যদি আপনি যেতে চান আপনি যান, কিন্তু আমি ওইদিকে যাব না। মানে ও বলতেছে, সিএনজি ড্রাইভারটা বলতেছে যে আমি ওইদিকে যাব না। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, যেহেতু আমার পাড়ার মানুষ চেনা আছে বা ওনাকে পাইলে আমি এখান থেকে সিএনজি ঠিক করে ম্যানেজ করে যেতে পারবো। তারে ভাড়া দিয়ে বিদায় করে দিলাম। দেওয়ার পরে আমি আর আমার বউ তখন হাঁটতে শুরু করছি। মানে পাহাড়টা অনেকটা দুর্গম একটা পাহাড়ি এলাকায় ছিল। এনে হাঁটতে 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 আমরা পাহাড়ের উপরে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে কাউকেই দেখতে পাচ্ছেন। ওখানে একটা ছোটো মসজিদ আছে, টিন দিয়ে করা একটা মসজিদ, কিন্তু ভিতরে কেউ নেই, মানে ভিতরটা পুরাটাই ফাঁকা। তো এমনি দাঁড়ায় থেকে অনেকক্ষণ দাঁড়ায় আছে। আপনার প্রায় সকাল গড়িয়ে তখন বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে যাওয়ার পর আমি আমার বউরে বলতেছি, বউরে এখন তো বিকেল হয়ে গেছে, আমরা কি করব? আমরা তো আবার বিপদে পড়ে যাব, নাকি আমরা পাড়ায় গিয়ে একটা সিএনজি ঠিক করে চলে যাব? এই হুজুরের কোনো ঠিকানা আমরা জানি না, এবং উনি এখানে আসবে কি আসবে না তার তো কোনো নিশ্চয়তা নাই। ধরো তিনি আসলো না, তখন আমাদের কি হবে? আমরা কোথায় যাব? আমার বউ তখন বলতেছে, তুমি এতটা ভেঙে পড়ো না তো, আর একটু অপেক্ষা করো, উনি ঠিকই আসবে। এতটা ভেঙে পড়ার কিছুই নেই, একটু অপেক্ষা করো। তা আমি আবারও অপেক্ষায় রয়ে গেলাম যে ঠিক আছে উনি আসবে। ওই অপেক্ষা করতে 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 এবং একটা পর্যায়ে আসরের মানে কিছুক্ষণ পরে উনি তখন আসছে। কোত্থেকে আসছে জানি না, এবং আসার পর আমাদেরকে দেখে এমন মিষ্টি একটা সুন্দর হাসি দিছে। হাসি দিয়ে আমাদেরকে বলতেছে যে আসো, ভিতরে আসো। মসজিদের পাশে তার একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরের মধ্যে নিয়ে গেছে। নিয়ে গিয়ে মানে আমার বউ যেটা বলছে সেটাই সত্যি। আমি ওনার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে তাকায় বলতেছে, তোমরা কি বাচ্চার জন্য আসছো? এমন করে আমারে বলতেছে। বলার পর আমার বউ আমার দিকে তাকায়, আমি আমার বউর দিকে তাকাই। উনি জানলো কি? জানার কথাই না, কারণ তো ওনাকে কোনো কিছু বলিই নাই। পরে আমার বউ তখন বলতেছে, জি বাবা, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আমি এই জন্যই আসছি আপনার কাছে, আপনি তো সবই জানেন। পরে তিনি বলতেছে যে দেখো, বাচ্চা দেওয়ার মালিক তো উপরওয়ালা, পৃথিবীতে কারোই সন্তান দেওয়ার ক্ষমতা নাই। এই পৃথিবীতে যত মানুষ আছে তারা কখনোই কারো প্রাণ দিতে পারে না। আজ পর্যন্ত এত বিজ্ঞানী এত কিছু, তারা একটা পিঁপড়াকেও আবিষ্কার করতে পারেনি, একটা পিঁপড়ার প্রাণ দিতে পারে নাই। একমাত্র প্রাণ দেওয়ার মালিক হচ্ছে মহান আল্লাহ, এছাড়া পৃথিবীর কেউ প্রাণ দিতে পারে না। আমার বউ তখন বললো যে হ্যাঁ ঠিক আছে, কেউ প্রাণ দিতে পারে না, কিন্তু আপনারা তো উলিয়া আছেন, আপনাদের মাধ্যমে যদি আল্লাহর তরফে আমরা দোয়া চাই, যদি এরকম কিছু হয়, আমার একটা বাচ্চার প্রয়োজন। উনি বলে আল্লাহর তরফ থেকে হতেও পারে, তবে আমাকে একটু সময় দাও। এটা বলে উনি বাইরে যায়। কেন বাইরে যায় জানি না। কিছুক্ষণ পরে না আবার ভিতরে আসে। এসে সোজাভাবে বসে খাটের উপরে বসে বলতেছে যে সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, তোমরা যাবা কিভাবে? আমি বললাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা মানে কিভাবে যাবো সেটাও চিন্তা করতেছি। বা উনি বলে ঠিক আছে, তোমরা এখন কাজ করো, তোমরা কি আজকে এই পাড়ায় থাকতে পারবা? আমার এখানে তো থাকা যাবে না, আমার এখানে কারেন্ট নাই, কোনো ব্যবস্থা নাই, এখানে আমি খুব কষ্ট করে থাকি। আমি বললাম জি আমরা পাড়ায় থাকতে পারবো, তবে আপনি যদি আমাদেরকে একটা উপদেশ দেন। বলেন আজকে আর কিছু বলবো না, তোমরা আজকে পাড়ায় থাকো, আমি কালকে সকালে তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের এখানে আসার দরকার নেই, আমি তোমাদের ওইখানে যাব। এই বলার পরে সে বিকেল মানে সন্ধ্যার পর আমাদেরকে পাহাড় থেকে নামাইয়া চাকমা ওই পাড়ায়, যে পাড়ায় আমরা গত মাসে ছিলাম, সেম পাড়ায় সেম ঘরে আমাদেরকে রাখলো। চাকমা মহিলারা রান্না বান্না করছে, মুরগির মাংস দিয়ে ভাত দিছে, আমি খেয়েছি কিন্তু আমার বউ খায় নাই। খাওয়া দাওয়া করে তখন রাতে শুয়ে গেলাম। শুয়ে ওরে বলতেছি যে সাদি, এটা কী হইতেছে আমার সঙ্গে, আমি তো বুঝতেছি না। তুমি এই দুর্গম পাহাড়ে চলে আসলা, এবং আল্লাহ জানে কি জানি কোন বিপদে পড়ি। ও আমারে বলে, তুমি দেখো আল্লাহ আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করবে, আমাদের কিছুই হবে না, তুমি ভয় পেও না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন আমরা দুজনেই তখন চুপচাপ এর মধ্যে রাত্রে কাটিয়ে দিলাম। সকালবেলা ফজরের পরে উনি এসে ডাক দিছে, আমাকে ডাক দেওয়ার পর আমি উঠছি। উঠার পর উনি বলে, তুমি নামাজ পড়বা না? আমারে বলে। তো আমি তখন একটু অবাক হয়ে তাকে আসছি। পর বলে উজু করো। তো সেই পাড়ার মধ্যে পানি ছিল, জিরির পানি দিয়ে উজু করছি। করার পরে তার সঙ্গে মসজিদে গেছি, একসঙ্গে নামাজ আদায় করছি। এবং এই যে নামাজটা আদায় করলাম ভাই, আমার এত ভালো লাগছে যা বলার মতো না। আমার হৃদয়টা পুরো শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখানের মধ্যে তখন বসার পরে উনি মসজিদের মধ্যে বসে আমাকে বলতেছে, মানে জানালা খুলে দিছে, বাইরে থেকে প্রচুর বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে। ওই জায়গাটাই মনে হয় যেন একটা জান্নাতি ভাব, ওই জায়গায় গেলে এরকম একটা ভালো লাগে। পরে আমারে বলতেছে যে তোমার ওয়াইফের কাছে তো বলতে আমার খারাপ লাগে, কষ্ট লাগে, উনি তো বড় আশা করে আমার কাছে আসছে,
এত দূর থেকে আমার কাছে আসছে, আমি তো মানে তারে কিছু বলতে পারতেছি না, তারে কি বলবো সেটাও বুঝতেছি না, তো তোমার কাছে বলি, তুমি তোমার বউকে বলে দিও। এবং উনি খুবই শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতেছে, ওনার ভাষার মধ্যে কোনো পাহাড়ি টান নাই, কোনো অন্যরকম কোনো কিছুই নেই। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমার কাছে বলেন, আমি না হয় আমার বউকে বলে দিব। পরে আমারে বলতেছে যে তুমি তোমার বউকে বলে দিও যে তোমার বউ কখনো মা হতে পারবে না। এইটা বলা মাত্রই ভাই তখন আমার মানে ভিতরটা মনে হয় যেন ফেটে যাচ্ছিল, এটা কি বললো। আমি বললাম যে এটা কি বললেন, যে আমার বউ কখনো মা হতে পারবে না, এটা কেমন কথা? বলে হ্যাঁ, তুমিও কখনো বাবা হবে না, তোমার বউ কখনো মা হবে না, কারণ একটা দুষ্ট জিন তোমার ওই বাচ্চাটা নষ্ট করে ফেলছে। তোমরা অমুক দিন অমুক ফ্ল্যাটে, মানে সে পুরো ঠিকানা বলে দিতেছে, আমরা কোন ফ্ল্যাটে ছিলাম, কোন জায়গায় ছিলাম, এই সম্পূর্ণ ঠিকানা সে বলে দিচ্ছে যে এইখানে ছিল, ওই অবস্থায় ছিল, এবং সেখানেই তোমার বাচ্চাটা নষ্ট হয়, এবং ওই বাচ্চাটা নষ্ট হওয়ার পরে তোমার বউয়ের বড় ক্ষতি হয়ে যায়, এখন থেকে সে আর মা হতে পারবে না। আমি তখন বললাম বড় শখ করে আপনার কাছে আসছি, এখন যদি আপনি এই কথা বলেন তাহলে এটা কেমনে মনেরে বুঝাই, বা এটা কেমনে কি, আমি তো এটা সহ্য করতে পারবো না। আমার যদি আমি কখনো আমার কখনো বাবা না হই, আমার বউ তো অনেক শখ করে আপনার কাছে আসছে, এবং আপনি যেরকম আমাদের অতীত সব কিছু বলে দিতে পারতেছেন, আমার কাছে মনে হয় যে আপনিই কিছু একটা করতে পারবেন। আমি আপনার মাধ্যমে অনুরোধ করতেছি, আপনি আমাকে একটা কিছু করে দেন। উনি অনেকক্ষণ চুপচাপ থাকার পরে তখন সূর্য উদয় হচ্ছে এরকম একটা টাইমে আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তবে একটা কাজ করতে পারো, এটা করলে তোমাদের লাভের থেকেও ক্ষতিটাই বেশি হবে। আমি বললাম যে কী কাজ? উনি বলে কাজটা হচ্ছে এইটা, যে তোমার যদিও বাচ্চা হয়, ওই বাচ্চাটা 10 বৎসরের আগে তোমাদেরকে ছেড়ে চলে যাবে এবং তোমাদের কাছে আর আসবে না। আমি বললাম 10 বৎসর আগে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমাদের কাছে আর আসবে না? বলে হ্যাঁ। আমি বললাম কেন আসবে না? বলে তার কারণটা আমি এখন বলতে পারবো না, তবে এটা চলে যাওয়ার পরে বলতে পারবো। কথা খেয়াল করে শুনবেন। বলতেছে এইরকম যে 10 বৎসর, বাচ্চাটা 10 বৎসর হওয়ার আগেই বাচ্চাটা আমাদেরকে ছেড়ে চলে যাবে, এবং কেন চলে যাবে সেটা চলে যাওয়ার পরে সে বলবে, এখন বলবে না, এবং এই বাচ্চাটা আমার বউয়ের গর্বেই হবে। আমি তখন চিন্তা করলাম যে আমার মাও তো এরকমই বলছিল, আমার মায়ের অনেকগুলো বাচ্চা হয়েছে, সবাই তো আর বাচ্চা নাই, মা আমার অনেক কষ্ট করে বাঁচাইছে, আমিও বাঁচার কথা ছিল না। কবিরাজরা এটাই বলছে যে আমিও মারা যাব, কিন্তু মা তো আমাকে বাঁচাই ফেলছে। তো জন্ম মৃত্যু তো আল্লাহরই হাতে, জন্ম যদি আল্লাহ দেয়, মৃত্যু আল্লাহ দিবে, আর আল্লাহ চাইলে আমার সন্তান বাঁচতেও পারে। আমি তখন বললাম যে হুজুর, যাই হোক যেটাই হোক, আমি আপনার অনুরোধে মানে আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার স্ত্রীর বাচ্চা হোক যদি 10 মাস পরে, মানে 10 বছরের মধ্যে চলেও যায়, আমি তো অ্যাটলিস্ট আমার সন্তানের চেহারাটা দেখতে পাবো। তো তিনি বললো যে এতে তোমার ভবিষ্যতে আরও ক্ষতি হবে। আমি বললাম যতই ক্ষতি হোক, যতই যাই হোক, আপনি কোনো নিষেধ করবেন না, এবং আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনি আমার বাচ্চা মানে যাতে দুনিয়াতে আসে, আপনি আল্লাহর কাছে দোয়া চান। উনি বলে হ্যাঁ, তাহলে যাও। আমাকে তখন একটা তাবিজ পরাইয়া দেয়, একটা তাবিজ দিয়ে দেয়, এবং তাবিজটা দিয়ে বলতেছে তাবিজ না, এটা ঠিক এটা গাছের শিকড়। আমাকে বললো কিছু একটা দিয়ে প্যাচে শরীরের সঙ্গে রাখার জন্য। বললো এটা শরীরের সঙ্গে রাখতে বলবা তোমার বউয়ের, এবং ইনশাল্লাহ তোমাদের বাচ্চা কাচ্চা হবে, তবে আমি এখানে আছি, আমার সঙ্গে এসে যোগাযোগ করতে পারবা। এই বলার পরেই তখন এখান থেকে তার মাধ্যমে বিধান। তবে হ্যাঁ, শরীরে একটা বিষয় আছে, সে একটা জিনিস আমার কাছে চাইছিল, এটা আমি করে দিছি। সে বলতেছে তার যেখানে মসজিদটা, ওইখানে তার থাকতে অনেক কষ্ট হয়, তার মসজিদে কিছু জিনিসপত্র লাগবে, এটা আমাকে দিতে বলছিলাম, বান্দরবান শহর থেকে কিনে দিছে তাকে। এই জিনিসগুলো সব তাকে কিনে দিছি। দেওয়ার পরে আমি আমার বউ নিয়ে তখন চলে আসছি আপনার ঢাকাতে। তো ঢাকাতে আসার পরেই আলহামদুলিল্লাহ উনি যেভাবে বলছে এভাবে বাচ্চা হয়েছে। তো বাচ্চাটা হওয়ার পরেই, মানে বাচ্চা হয়েছে বলতে আমার বউ তখন প্রেগনেন্ট হয়েছে, এবং আমার বউয়ের পেটে যখন বাচ্চা আসে, আমার ভিতর তখন তো আমি তো জানি যে কবিরাজ তো আমাকে ওই পাহাড়ের উপরে নিয়ে বলছিল যে বাচ্চাটা 10 বছরের মধ্যে চলে যাবে, এটা আমাদের কাছে সারা জীবন থাকবে না। এখন এইটা যদি আমি আমার বউরে বলি, আমার বউ তো সহ্য করতে পারবে না। আর পেটে যখন বাচ্চা আসছে, সাদিয়া যে কি খুশি ভাই, আপনাকে বলে বুঝাতে পারবো না। মানে মহা খুশি, ও খুশিতে আত্মহারা হয়ে গেছে যে ও মা হতে যাচ্ছে। ওর জন্য এটা পৃথিবীর অনেক বড় একটা পাওয়া ছিল, এত বড় আনন্দ, এত আনন্দ কোনো মুহূর্ত তো আসলে মানে আমাকে বলে বুঝাতে পারতেছে না, এত রকম মানে আবেগী হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করছে, তুমি ইনশাল্লাহ আল্লাহ রহমত করছে, হবে। এই করতে 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 সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ঘরে একটা আপনার পুত্র সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে। তো এই ছেলেটা যেদিন হইল, তার 3 দিন পরে আমি নিয়ত করছি যে আমি ওনার কাছে যাব, এবং ওনার কাছে গিয়ে হুজুরটাকে আমি আমাদের বাসায় নিয়ে আসবো। এইরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল। থাকার পরে আমার বাচ্চাটা হওয়ার 3 দিন পরে আমি তখন ওনার কাছে রওনা দিয়েছি। ওনার কাছে মোবাইল ফোন টোন কিছুই নেই, যোগাযোগ করার কোনো মাধ্যম নাই। বাচ্চাটা হওয়ার 3 দিন পরে আমি এখানে ওনার এই পাহাড়ে আসি, এবং পাহাড়ে যখন আসি, পাহাড়ে আসার পরে মানে সেম আগের জায়গায় আসি, এসে দেখি যে মানে আমি যে আপনার পাকা করে দিয়েছিলাম, কিছু জিনিসপত্র কিনে দিয়েছিলাম, এই জায়গাটাই নেই, মানে মসজিদটাই নেই, এটা পুরো ভাঙা। তো
তো এটা ভাঙা কেন সেটা জানার জন্য যখন পাহাড়িদের সঙ্গে কথাবার্তা বললাম, জানতে পারলাম এখানকার যারা স্থানীয় লোকেরা আছে তারা এটা ভেঙে দিয়েছে। তারা ভেঙে দিয়েছে, তার বড় কারণ হচ্ছে এই লোকটা নাকি 2টা না 3টা মানুষকে মুসলমান বানায় ফেলছে। মানে তিনি বিভিন্ন সাকমা পাড়ায় যাইতো এবং পাড়ায় গিয়ে তিনি সেখানে ধর্ম প্রচার করতেন, মানে ইসলামের জন্য মানুষকে ডাকতেন এবং ইসলাম ধর্ম সম্বন্ধে বুঝাইতেন। এবং এই জন্য সে পাড়ার কারবারি, মানে কয়েকটা পাড়ার কারবারি মিলে তার মসজিদটা ভেঙে দিয়েছে, তাকে ওখান থেকে বের করে দিয়েছে। আমি বললাম যে ওখান থেকে বের করে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, এখন তার কোনো সন্ধান পাওয়া যাবে কিনা, তিনি কোথায় আছে, কোন জায়গায় আছে, তার কোনো সন্ধান কি পাওয়া যাবে? পরে বলতেছে যে না, তার কোনো সন্ধান তো পাবো না এবং আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, মানে যেখানকার স্থানীয় লোকেরা বলছে তাদের সঙ্গে যোগাযোগ নেই। তাহলে আমি এখন ওনারে কোথায় পাবো? প্রায় 5 দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে ছিলাম শুধু ওনারে খোঁজার জন্য। 5 দিন পরে আল্লাহর রহমতে একটা লোকের মাধ্যমে, তাও একটা মুসলিম ভাইয়ের মাধ্যমে একটা সন্ধান পাইলাম। তিনি উখিয়া, কক্সবাজার উখিয়া একটা মসজিদে আছে। বললো যে ওই লোকটা বললো যে কক্সবাজার উখিয়া তার কেমন আত্মীয় আছে, সে আত্মীয়র একটা মসজিদে আছে, আপনি সেখানে যাইতে পারেন। তো ওনার কাছ থেকে তখন ঠিকানা নিয়েছি। ঠিকানা নেওয়ার পরে 5 দিন পরে আমার বউর সঙ্গে যোগাযোগ করে সে জায়গা থেকে আমি তখন উখিয়া রওনা দিছি। তো উখিয়া রওনা দিলাম, যেই ঠিকানা আমাকে দিল সেই ঠিকানা অনুযায়ী মসজিদে আমি তারা পাইছি। সে একইভাবে মসজিদে বসে থাকে। পাওয়ার পরে তারে বললাম যে হুজুর, এমন এমন ঘটনা, আল্লাহ তো আমাকে একটা পুত্র সন্তান দিছে, আমি তো এই সুখের সংবাদ দেওয়ার জন্য আপনার ওই পাহাড়ে গেছিলাম, তারা তো পাহাড় ভেঙে দিছে। ভাই আমি আপনাকে কীভাবে বলবো? সে বলতেছে তার বাচ্চা হয়েছে, আমার ওয়াইফের যে বাচ্চা হয়েছে কবে হয়েছে সে ডেটটা সে বলে দিচ্ছে যে অত তারিখে হয়েছে এবং টাইমটা বলতেছে যে এই সময় হয়েছে, আসলেই ঠিক। তো আমি তখন বললাম যে আপনি এত কিছু কিভাবে জানেন? আমার দিকে তাকে তখন হাসা বলে, তুই যে অনেক খুশি হয়েছিস, আমাকে তুই করে বল, ওই সময়টাতে তুই যে অনেক খুশি হয়েছিস, আমার অনেক ভালো লাগতেছে, কিন্তু তোর ওই সুখটা আমি রাখতে পারবো না, তোর ওই সুখটা আমি রাখতে পারবো না। আমি বললাম কি বলেন, আপনি আমার সুখটা কেন রাখতে পারবেন না? উনি বলে যে তোর সুখটা আমি রাখতে পারবো না। আমি বললাম কেন পারবেন না? বলে পারবো না, তুই যে বলছিলাম চলে যাবে। আমি বলছিলাম যে আপনি যেহেতু এটাকে দুনিয়াতে আনতে পারছেন, আপনি এটাকে রাখতেও পারবেন, এমন কিছু একটা করেন না যাতে এটা দুনিয়াতে থেকে যায়, আমাকে ছেড়ে না যায়। পরে একটা হাসি দিয়ে বলে সম্ভব না। তাই আমি বললাম যে কি বলে সম্ভব না? যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন কী করব? বলে তুই চলে যা। আমি বললাম আমি আপনাকে নিতে আসছি, তো আমার বউ বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি আমার সঙ্গে চলেন। পরে বলতেছে যে না আমি এখন যাব না, তবে হ্যাঁ আমি যে কোনো সময় যাব। তাই বললাম যাবেন তো? বলে হ্যাঁ যাব। ভাই আপনাকে কিভাবে বিশ্বাস করাবো? এই কথা বলি, সে বলছে যাবে, আমি বলছি বেরিয়ে গেছি। মসজিদ থেকে বেরোয় হাঁটতেছে, হঠাৎ মনে হয় সে যাবে কীভাবে? সে কি আমার বাসা চিনে নাকি? আবার ফিরে আসছি। আসার পরে বললাম হুজুর, আপনি তো আমার বাসা চিনেন না, আপনি কেমনে যাবেন? পরে হাসি দিয়ে বলতেছে আমি যাবো, তুই যা। এভাবে বলছে আমি যাবো, তুই যা। তে বলার পর আমি তখন সেখান থেকে চলে আসছি। যে উনি তো আসলে যেহেতু আমার বাচ্চার ডেট উনি বলতে পারতেছে যে বাচ্চা কবে হয়েছে, তো উনি আমার বাসা যাওয়াটা তার জন্য কোনো বিষয় না, এবং আমি বুঝেই গেছি তিনি স্বাভাবিক কোনো মানুষ নয়, তিনার ভিতরে অলৌকিকতা আছে এবং তিনি অসাধারণ একজন মানুষ। এরপরে যথারীতি আমি ঢাকায় চলে আসি। আসার পরে আমার বাচ্চার কীভাবে আপনাকে বলবো, আমার বাচ্চার প্রায় আপনার 2.5 মাসের মাথায়, 2.5 কি 3 মাসের মাথায় আমি তখন একটা ছোটোখাটো অনুষ্ঠান করছি। ছোটোখাটো অনুষ্ঠান করতে বসে বাচ্চার নাম রাখছি, এবং বাচ্চার নাম রাখার পরে এরপর একটু ছোটোখাটো অনুষ্ঠান করছি। সেই অনুষ্ঠানের লাস্টের দিকে আসরের নামাজের আসরের নামাজ আমি পড়ছি আমাদের মসজিদে, পড়ে আমার গ্রাম থেকেও কিছু মেহমান টেহমান আসছে, সবাইকে খাওয়া দাওয়া করে আমি আর আমার বউ শুয়ে আছি। ওই সময়ের ভিতরে আমার আমাদের গ্রাম থেকে আসা আমাদের এক কাকা হই সম্পর্কে, উনি এসে আমারে বলতেছে যে ইলিয়াস, এক হুজুর আসছে তোমার খোঁজার জন্য। এবং আমি ওইখান থেকে বেরিয়ে যখন বলছে হুজুর আসছে, তখন আমি কেন যেন মনের ভিতরে একটা খটকা মারছে, যেমন উনি আসছে। আইসা দিকে ঠিক দাঁড়ায় আছে, একেবারে সাদা পোশাক পরা, মাথায় পাগড়ি পরা, দাঁড়ায় আছে, খুব সুন্দর চেহারা। আমি তখন ডাক দিয়ে ভিতরে আনছি, আইনা বললাম যে আপনি আসছেন? বলে হ্যাঁ আসছি। যে আপনি বাসা চিনলেন কেমনে? ওই উপরের দিকে দেখায় দেয়। পরে আমি এখানে বসাইছি, বসানোর পরে আমি বললাম কী খাবেন? বলে মিষ্টি খাবো, আমার 4টা মিষ্টি দিবি। পরে আমি বললাম 4টা মিষ্টি খাবেন? বলে আমি সাথে সাথে 4টা মিষ্টি এনে দিয়েছি প্লেটে, প্লেটে এনে 4টা মিষ্টি খাইছে। খাইয়া আমি বললাম যে আমার বাচ্চা দেখবেন না? বলে হ্যাঁ দেখবো, নিয়ে আয়। বাচ্চাটা নিয়ে আইসে, আসার পরে বাচ্চাটাকে কোলেছে, কোলে নিয়ে বলে তুই থাকবি, ওই তুই থাকবি, এমন করে বলতেছে। ওই তুই থাকবি রে, তুই থাকবি, এমন করে বলতেছে। তো আমি আসলে তাকাইছি, ওনার দিকে তাকাইছি, বাচ্চার দিকেও তাকাইছি, দুজনে এরকম হাসাহাসি করতেছে। পরে একটা পর্যায়ের মধ্যে আমারে বলতেছে, আমি বলতেছি যে বাচ্চাটা আদর সাদর করছে, মিষ্টি দিছে, 4টা মিষ্টি খাইছে। খাওয়ার পরে উঠে চলে যাবে। আমি বললাম আপনি চলে যাবেন, আমার ওয়াইফের সঙ্গে একটু দেখা করে যাবেন না? আমার বউ বলছিল আপনার সঙ্গে একটু দেখা করবে। পরে বলতেছে যে তোর বউ দেখা করবে? বলে হ্যাঁ, তাহলে ডাক দে।
তা আমার বউরে তখন ডাক দিছে। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, আমার গ্রামেরই একটা কবিরাজ, নাম হচ্ছে নাসির মোল্লা। উনি অনেক বড় কবিরাজ এবং ওই কবিরাজটাও কিন্তু আমাদের এই দাওয়াতে আসছে। এবং ওই কবিরাজটা যে আমাদের দাওয়াতে আসছে, উনি কিন্তু আমাদের দাওয়াতে আসার পরে উনি কিন্তু অনেক চেষ্টা করছিল আমার ওয়াইফের ঘরে আল্লাহর মাধ্যমে সন্তান আনার জন্য, কিন্তু উনি পারে নাই। না পারা বলে তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে আমার বউ কখনো মা হতে পারবে না। আবার সেখানে আরেকটা বিষয় বলে রাখি, উনি কিন্তু আবার আমার শ্বশুরবাড়ির কেমন আত্মীয়ও হয়, আমাদেরও আত্মীয়, আমার শ্বশুরবাড়ির আত্মীয় কেমন জানি হয়, সেই হিসেবে উনি এখানে আসছেন। নাম হচ্ছে নাসির মোল্লা কবিরাজ। তো এবার খুব খেয়াল করে শোনেন, আমার বউ তখন বলতেছে যে আমি আমার বউরে ডাক দিছে, ডাক দেওয়ার পর আমার বউ আসছে, এসে সালাম দিছে, পরে বলে হুজুর ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। পরে আমার বউ বলতেছে আপনি কিন্তু আজকে আমাদের বাসায় থাকবেন। এমনি বলতেছে আপনি কিন্তু আমাদের বাসায় আজকে থাকবেন। উনি বলে না না না, আমি থাকবো না, আমি চলে যাব, আমার তো কাজ আছে, আমি চলে যাবো, আর আমি তো ওই উখিয়াতে থাকি, এটা অনেক দূরে, আমি চলে যাব। পরে আমার বউ বলতেছে না না না, আপনি আজকে যেতে পারবেন না, আপনি আজকে থাকাই লাগবে। আপনি কেন চলে যাবেন? আপনি চলে যেতে পারবেন না, আপনি আজকে থাকাই লাগবে। পরে বলে না রে মা, আমি চলে যাব না, একরকম জোরাজুরি করি। তখন উনি বলে যে ঠিক আছে, যে এমনই কথা বলতেছিস, মানে খুব করে বলতেছে থাকার জন্য আর কি, যে আচ্ছা ঠিক আছে আমি থাকবো। পরে আমার একটা রুম দিবে, একটা রুম দিবে, আমার রুমে কেউ যেতে পারবে না। যে ঠিক আছে। আমার বউ তাড়াতাড়ি আমরা যে রুমে থাকি, আমাদের পছন্দের যে রুমটা, ওই রুমটা ওনার জন্য ঠিকঠাক করে দিই, রুমটা সুন্দর করে সাজায় টাজায় গোছায় টোছায় দিই। উনি এশার নামাজ পড়ছে, এশার নামাজ মসজিদেই পড়ছে, এশার নামাজ পড়ে আইসা খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে উনি বলে আমি খুব দ্রুত ঘুমিয়ে যায়, আমি সকালে উঠেই দ্রুত ঘুমিয়ে যায়, যেহেতু পাহাড়ি মানুষ, পাহাড়ে থাকছে। তো আমার বউ বলে যে ঠিক আছে যান, দরজা খুলে দিস। উনি ভিতরে ঢুকছে এবং ভিতরে ঢুকার পরে রাত তখন 8:30 কি 9টার মতো বাজে। এমন সময়ে ওই নাসির মোল্লা কবিরাজ আসছে। উনি কোথায় জানি গেছিল আমার শ্বশুরের সঙ্গে, পরে আসছে। আসার পর আমার বলতেছে যে ইলিয়াস, শুনলাম তোমাদের এখানে নাকি একটা হুজুর আসছে, যে হুজুরের মাধ্যমে তোমার বউ মা হয়েছে, আমি হুজুরটাকে একটু দেখতে চাই। আমি তখন বললাম উনি তো এই মাত্র রেস্টে চলে গেছে, উনি বলছে যে উনি মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে, ওনাকে যাতে না ডাকে, পাহাড়ি মানুষ তো, উনি বেশি রাত জাগতে পারে না। পরে বলে সমস্যা নাই, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো, তুমি একটু ওনারে ডাক দাও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন, যেহেতু উনিও একজন কবিরাজ, ভাবলাম যে একটু কথা বলবেন। তখন ডাকতেছি, উনি দরজা খোলে না। অনেকগুলো ডাক দেওয়ার পরেও যখন দরজা খোলে না, আমি ভিতরে তখন ভয় ঢুকে গেছে, আল্লাহ কীভাবে এইভাবে ডাকতেছি, দরজা খোলে না, না ভিতরে কোনো একটা অঘটন ঘটে গেল। এবার নাসির মোল্লা কবিরাজ এসে যখন ছোট্ট একটা টোকা মারলো, শুধু একটা টোকা মেরে বলতেছে খোল। এবার খোল বলার পরেই না উনি দরজা খুলে দিছে। আমি যখন অবাক হয়ে গেলাম, মনে হয় যেন উনি মানে দরজার সামনে দাঁড়ায়েছিল। এই অবস্থার ভিতরে নাসির মোল্লা তখন বলতেছে ভিতরে ঢুকছে, আমিও ঢুকছি। ওনার মুখটা তখন খুব কালো হয়ে আছে, মানে ওই যে হুজুরের মুখটা একেবারে কালো হয়ে আছে। ওনার এরকম কালো মুখ আমি আর দেখি নাই। পরে উনি সামনে বসছে, গিয়ে একটা চেয়ারের মধ্যে বসছে। ওই হুজুরটা তখন একটা খাটের উপরে বসে আছে, আর আমাদের কবিরাজটা তখন চেয়ারের মধ্যে বসছে। মানে আমার একবার ইচ্ছে করতেছে যে আমাদের কবিরাজটাকে আমি বের করে ফেলি। তারপরে কবিরাজ মুসকে মুসকে হাসতেছে, মানে নাসির মোল্লা মুসকে মুসকে হাসতেছে, উনি মুখটা অনেক কালো করে রাখছে। তো এই অবস্থার মধ্যেই আমারে বলতেছে যে ও তখন কিন্তু কেউ নাই, শুধু আমি, কবিরাজটা আর হচ্ছে এই হুজুরটা, এই তিনজনেই বসে আছে এই জায়গায়। এর ভিতরে উনি আমারে বলতেছে, মানে নাসির মোল্লা বলতেছে যা তো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, এটা বলতেছে। আমি বললাম যে পানি? বলে হ্যাঁ পানি নিয়ে আয়। তা আমি গেছি, এক গ্লাস পানি আনছে, পানি এনে দিছি। দেওয়ার পর আমি হুজুর বললাম হুজুর আপনি কিছু খাবেন? উনি কোনো কথাই বলে না। তা আমি বললাম যে উনি সম্ভবত বিব্রত হচ্ছে, মানে ঘামায় যাচ্ছে বা ওনার সাথে খারাপ লাগতেছে। পরে আমি নাসির মোল্লা কবিরাজে বললাম যে একটা কাজ করেন, আপনি বেরিয়ে চলে আসেন, ওনার মনে হয় খারাপ লাগতেছে, উনি এখানে বসে আসছে, মনে হয় খারাপ লাগতেছে, আপনি আসাতে মনে হয় আপনি চলে আসেন। উনি বলেন না না না, আমি যাব না, আমার একটু কাজ আছে ওনার সঙ্গে একটু কথা বলি, তুই একটু বাইরে গিয়ে দাঁড়া। পরে আমি বললাম যে কী বলেন আপনি, ওনার সঙ্গে কথা বলেন, একটু বাইরে গিয়ে দাঁড়ানো, ওনার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে, তোর সামনে বলা যাবে না, একটু বাইরে গেটে গিয়ে দাঁড়া। তো আমি তখন গেটে গিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে মানে এই দরজাটা বেরোওয়ার পরে 1 মিনিট পরে উনি আমাকে বলতেছে ইলিয়াস তুই এখানে আসিস? আমি বললাম জি আছি। বলে দরজাটা একটু টান দিয়ে দে। তা আমার ভিতরটা তখন কেমন লাগতেছে, কেন আমার হুজুরের সঙ্গে এরকম করা হবে। এরপরও যেহেতু শ্বশুরবাড়ির মেহমান, আমি আর কথা না বাড়াইয়া দরজাটা মানে আপনার ভিতর থেকে বাইরে থেকে টান দিয়ে দিছি। প্রায় 15 মিনিট পরে আমি দরজাটা দিয়েছি, কি আপনি বের হবেন না? আমি কিন্তু কোথাও যাই না, এই দরজার সামনেই কিন্তু দাঁড়ায় আছি, ডাইনেও যাই না বামেও যাই না, এখানে দাঁড়ায় আছি। 15 মিনিট পরে, আনুমানিক আর কি 15 মিনিট পরে আমি তখন বেরোয়ার পরে আমার একটা রসগোল্লা দিছে, যে একটা রসগোল্লা খা। তাই আমি বললাম যে রসগোল্লাটা আমি মুখে দিয়েছি, দেওয়ার পরে রসগোল্লা খাইছি। খাওয়ার পরে আমি বললাম যে কী হয়েছে, উনি কোথায়? পরে বলে তোর বাচ্চাটা, উনি বলতেছে মানে যে নাসির মোল্লা কবিরাজ বলতেছে যে তোর বাচ্চাটা তোর সঙ্গে থাকবে সারা জীবন, তুই ভয় পাইস না।
আমি বললাম আমার বাচ্চাটা সারা জীবন আমার সঙ্গে থাকবে। আমি কিন্তু ওনাকে বলছিলাম যে আমার যে হুজুরে আমার বাচ্চাটা আসার জন্য সাহায্য করছে, হুজুর বলছে যে বাচ্চাটা কিন্তু একটা সময় 10 বছরের মধ্যে চলে যাবে। নাসির মোল্লা বলতেছে তোর বাচ্চাটা যাবে না, এই রুম থেকে বেরোয় তোর বাচ্চাটা যাবে না, তোর বাচ্চাটা তোর সঙ্গে থাকবে। তা আমি বললাম যে থাকবেই বলতে এই হুজুর কোথায়, মানে এভাবে বলতেছে। এইভাবে বলবো না, এমনি বলে হুজুর কোথায় জিজ্ঞেস করছে, উনি হেঁটে চলে গেছে। আমি রুমের ভিতরে দেখতেছি যে হুজুর নাই, মানে রুমের ভিতরে উনি নাই। উনি যখন নাই, উনি যে পায়ের জুতোগুলো পরছে ওই জুতোগুলো পর্যন্ত আছে, কিন্তু সে নাই। তো তারা যখন আমি দেখলাম যে নাই, আমি তখন বেরোইছি। বেরোয় ডাইরেক্ট নাসির মোল্লার কবিরাজের কাছে এসে বললাম যে কি ব্যাপার, আমি তো ভিতরে হুজুরকে দেখতে পাচ্ছি না, হুজুর কোথায়? পরে বলতেছে হুজুর তো চলে গেছে। আমি যে হুজুর চলে গেছে, কোথায় চলে গেল? আমি তো গেটেই দাঁড়াইছিলাম, উনি বেরোলো কোন দিক দিয়ে? নাসির মোল্লা তখন বলতেছে এদের বের হতে কোনো জায়গা লাগে না, ওরা যে কোনো জায়গা দিয়ে বের হয়ে যেতে পারে, আর এরা তোর সামনে দিয়ে বের হলো তুই দেখবি না। আমি বললাম আপনার কথা আমি কিছু আসলে বুঝতে পারছি না, আপনি কি বলতে চাচ্ছেন, মানে ঘটনা কি বোঝাচ্ছেন? তখন উনি আমাকে বলতেছে আমি তো কিছু বুঝাচ্ছি না, উনি চলে গেছে। আমি উনি কীভাবে গেল? আমি তো গেটে দাঁড়াইছিলাম। তখন এই নাসির মোল্লা আমারে বলতেছে যে আরে তুই কি তারপর তোর বাসার ঠিকানা দিছিলি? আমি বললাম না। বলে সে তোর বাসা আসলো কিভাবে? আমি তখন চুপ করে আছি। বলে সে চলে গেছে, আর তুই তারে খুঁজতে যাস না, যদি খুঁজতে যাস তাহলে তোর বিপদ হবে। মানে অবাক করা বিষয়, এই রুমটা থেকে একটা মানুষ কি হাওয়া হয়ে গেল, ওনার মতো একটা মানুষ হাওয়া হয়ে গেল। আমি আর ওনারে পাইলাম না। বিয়ের অনুষ্ঠান শেষ হলো, আমার বউরে বলছে, আমার বউ তো আমার উপর রেগে মেগে শেষ, তুমি কেন এই নাসির মোল্লা কবিরাজ এই জায়গায় আনলা, কেন নাসির মোল্লা কবিরাজের সামনে হুজুরকে নিয়ে গেলা? হুজুর তো বলছে দরজা নক না করার জন্য, উনি শুয়ে গেলে যাতে কেউ না ডাকে, তুমি কেন ডাকছ? আমার বউ আমার সাথে চিল্লাচিল্লি। আমি বললাম দেখো তুমি চিন্তা করো না, এবং আমি দেখি কি হয়। এই ঘটনার পরে আমরা হুজুরকে উখিয়াতে এখানে সেখানে অনেক জায়গায় খুঁজছি, আমি আর কোথাও পাই নাই। বান্দরবান আমি কম করে 20 বার গেছি, ওই পাহাড়ে গেছি, ওই জায়গায় গেছি, এবং উনি যে উখিয়াতে যে মসজিদে ছিল ওই মসজিদে গেছি, এলাকার লোকজনকে জিজ্ঞেস করছি। এলাকার লোকজন বলতেছে উনি হঠাৎ করে মসজিদে এসে থাকতে শুরু করছে, আমরা ওনাকে এভাবেই দেখছি, কিন্তু উনি কোত্থেকে আসছে সেটা আমি জানি না। যেই লোকে সেই ঠিকানা দিছে সেই লোকের পর্যন্ত যাই জিজ্ঞেস করলাম যে আপনি জানেন? উনি বলে যে না, আমি সেই মসজিদে ওনাকে নামাই দিয়েছি, আমি এতটুকুই জানি, এর বাইরে আর আমি জানি না। এই ঘটনার প্রায় 6 বছর পরে আমার বাচ্চাটার বয়স যখন 6 বছর বয়স, আমার বাচ্চাটা স্কুল থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। রিক্সা থেকে আসছিল, রিক্সা থেকে আসার সময় মাইক্রোবাসে রিক্সাকে ধাক্কা দেয় এবং ওই জায়গায় আমার বাচ্চাটা মারা যায়। তখন আমার বাচ্চাটার বয়স 6, স্কুলে ভর্তি করাইছিলাম তখন। 6 বছর বয়সে বাচ্চাটা মারা যায়, এবং আমার বাচ্চাটা মারা যাওয়ার পরে আমার বউ তখন এই নাসির মোল্লা কবিরাজের উপরে ক্ষেপে যায় যে নাসির মোল্লা কবিরাজ কিছু একটা করছে। আমার বউ নাসির মোল্লা কবিরাজের নামে মামলাও করে, এটি নিয়ে অনেক যায়, ঝামেলা প্রচুর যায়, এবং একটা পর্যায়ে আপনার নাসির মোল্লা কবিরাজও মারা যায়। তো আজ অবধি পর্যন্ত আমি একটা জিনিসই চিন্তা করতেছি, শুধুমাত্র ওই হুজুরটা কে ছিলেন, কেনই বা তিনি একটা রুম থেকে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেলেন, কেনই বা নাসির মোল্লা কবিরাজ বলল তোর সন্তানটা সারা জীবন তোর সঙ্গে থাকবে, তোকে ছেড়ে যাবে না, এবং 6 বছর বয়সে কেনই বা আমার বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এই কেনর প্রশ্নগুলো খুঁজতে খুঁজতে আমি আর আমার স্ত্রী এখনও পাগলের মতো আছে। আমার আর কোনো সন্তানাদি হয়নি, এবং হঠাৎ করে আপনার গল্পগুলো আমরা পাইছি, আপনার সব ধরনের গল্প আমরা শুনি। আপনার অনেক গল্পের মধ্যে অনেকেই কমেন্ট করে যে জিনের কথাগুলো অনেকেই বিশ্বাস করতে চায় না। আসলে এটা যাদের সঙ্গে ঘটে ভাই, তারাই বিশ্বাস করবে, অন্য কাউকে আপনি এটা বিশ্বাস করাতে পারবেন না, যেহেতু এরা হাওয়া, এদেরকে সবাই দেখতে পায় না। তো আপনার ঘটনাগুলো ভালো লাগে বলে আমি আমার স্ত্রী আমাদের ঘটনাগুলো শেয়ার করলাম, এবং আপনি যদি চান আমাদের গল্পটা রেকর্ড করতে পারেন, আর চাইলে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নাম্বার দিলাম, আমরা ঢাকাতে আছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমি বলেছিলাম যে এই গল্পটা রেকর্ড করার আগে, মানে গল্পটা পড়ার পরে আমি অনেকটা সময় চুপচাপ হয়ে গেছিলাম, এটা পড়ার পরে যে আসলেই কিভাবে সম্ভব। এখন আপনারা তো যারা গল্প শুনেছেন, আপনারা নিজেরাও বলেন যে আপনাদের অনুভূতি কেমন হচ্ছে বা কেমন মনে হচ্ছে। তো সব কিছু আল্লাহই ভালো জানে যে এই লোক কে ছিলেন, এবং একটা রুম থেকে সে কিভাবে হাওয়া হয়ে গেলেন, এবং সে একটা পার্টিতে চলে আসছে ঠিকানা ছাড়া। তবে একটা জিনিস এখানে আমার কাছে অবাক লেগেছে, ইনি যা বলেছে সবই কিন্তু সত্য হয়েছে। বলেছে 10 বছরের আগে তোর বাচ্চাটা চলে যাবে, আসলে কিন্তু 6 বছর বয়সে বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আল্লাহ তাআলাই ভালো জানে, এবং এ বিষয় নিয়ে আমি কোনো বিশ্লেষণ করতে চাই না, কারণ এরা হাওয়া, এরা সবসময় আমাদের চারপাশেই ঘোরাফেরা করে। যদি এই নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুরা, আজ এখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।